কানাডা যাইতে কোনো টাকা লাগবে না, শুধু মেডিকেল দেন। প্রি প্ল্যান করে টাকাটা হাতে নিয়ে গেল। 5 থেকে 6 জন মানে এতগুলো মানুষের 20-25 হাজার কোটি টাকা মানে স্ক্যাম করে নিয়ে নিল। ওনারা কিন্তু ইনভলভ ছিল। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের নাম আসছে এখানে। হ্যাঁ, এখানে সিন্ডিকেট হচ্ছে। আজকে কেন মানুষ এত ইউরোপমুখী ওই যে দেশে যায় কেন স্থায়ী হতে চাচ্ছে? মালয়েশিয়াতে কি এখনো কি কেউ কম টাকায় যেতে পারতেছে? এটা বললে তো আরো বড় বিপদ। বাংলাদেশ থেকে বিদেশ যাইতে হলে মিডল ইস্ট যাইতে 5 লক্ষ 4 লক্ষ টাকা নিচে সে যেতে পারতেছে না। এটা তিতা হলেও সত্য, প্রবাসীদের জন্যই কিন্তু দেশ টিকে আছে। আমাদের দেশে যে বেকাররা আছে তাদেরকে যাতে গভর্নমেন্ট থেকে ফান্ড দিয়ে বিদেশে পাঠানো হয়। আমার মনে হয় আমাদের গভর্নমেন্টের সদিচ্ছা হইলে আমার মনে হয় সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। যারা গাইডলাইন ফলো করতে পারবে না, আপনার বিজনেস ক্লোজ করে দেন। স্ক্যাম করলো ফ্লাইট এক্সপার্ট, স্ক্যাম করলো ট্রাভেল বিজনেস পোর্টাল ফ্লাইফার, আর দুষ্টা গেল যারা মানে মোটামুটি গ্রামীণ পর্যায়ে মানে বিজনেস করতেছে, অল্প অল্প কিছু টাকা নিয়ে কমিশন ভিত্তিক বিজনেস করতেছে তাদের উপরে। হ্যালো এভরিওয়ান, চলপ্রবাস আড্ডাতে আজকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আড্ডাতে উপস্থিত আছেন সিটি হলিডেজের সিইও মিস্টার সাইফুল ইসলাম এবং সিটি হলিডেজের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা এক্সপার্ট রাব্বানী সাহেব এবং রাইসুল সাহেব। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে তিনজনকে একসাথে পেলাম। আসলে তিনজনকে একসাথে সবসময় পাওয়া যায় না, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা আজকে আড্ডাতে অনেক কিছুই তুলে ধরবো, আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই হেল্পফুল হবে, পাশাপাশি যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে। তাহলে আমরা আজকে প্রথমে শুরু করছি আমাদের সিইও স্যার হচ্ছে সাইফুল ইসলাম স্যারের কাছ থেকে। তো স্যার, একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি। বিভিন্ন জায়গায় দেখছি যে অনেক সময় অনেকেই বলছে যে একটা কন্ট্রাকচুয়াল ভিসা টাইপের, যে আমাকে এত টাকা দেন আপনি শিওর একটা ভিসা পেয়ে যাবেন। তো এই শিওর ভিসাটা আসলে কি জিনিস? এটা কি আদৌ কি হয়, নাকি এটা কোনো প্রতারণা? আপনি যদি একটু তুলে ধরতেন এইগুলো। হ্যাঁ, এগুলো আসলে অনলাইনে বেসিক্যালি এখন সচরাচর দেখা যায় যে বিভিন্ন দেশে আসলে কন্ট্রাকচুয়ালি ভিসা হচ্ছে। আসলে একটা ব্যাপার এখানে সবাইকে বুঝতে হবে, কন্ট্রাকচুয়াল ভিসাটা যে ভিসা অফিসারের সাথে কন্ট্রাক্ট করে ভিসা দিবে, তো আসলে কতটুকু যৌক্তিক? আমরা যারা ভিসা প্রত্যাশী যে ভাইরা আছেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, এবং এখন তো অনলাইনের যুগ, হ্যাঁ, আমরা অনেক ইনফরমেশন গুগল করলেও কিন্তু আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারি। তো খারাপ লাগে যখন অনেকে দেখি যে প্রতারিত হচ্ছেন, বিভিন্ন জায়গায় মানে যাচ্ছেন, যাওয়ার পরে অনেক টাকা পয়সা বা অনেকে দেখা গেছে বাহিরের দেশে, ওই কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে কানাডা যাবে, সম্ভবত ওই ভদ্রলোক হচ্ছেন সিলেটের, তো নেপালে ওনাদেরকে নিয়ে গেছে, তারপর ওখানে নাকি আটকায় ওনাদের কাছ থেকে মানে টাকা দাবি করতেছে যে কানাডা চলে আসছে। অপহরণ টাইপের। হ্যাঁ, অপহরণ টাইপের। কিন্তু এগুলো তো আসলে আজকের ঘটনা না, অনেক দিন অনেক বছর থেকে কিন্তু এগুলো চলে আসতেছে বাংলাদেশে, আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও যদি আমরা এই ফাঁদগুলোতে পা দেই, আমার মনে হয় না যারা, আমি আপনার প্রশ্নতে পড়ে আসতেছি, আমার মনে হয় না যারা প্রতারণা করতেছে তারা এককভাবে দায়ী। ডেফিনেটলি আমরা যারা আমাদের যে ভাইরা মানে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এবং লোভনীয় অফারে পা দিচ্ছেন, অবশ্যই ওনাদের দায়ভারটা এখানে বেশি। অবশ্যই আমি যেটা মনে করি, পৃথিবীর কোনো দেশেই ভিসা কন্ট্যাক্ট করে পসিবল না। ভিজিট ভিসা তো সম্ভবই না, এমনকি ওয়ার্ক ভিসাও সম্ভব না, যেটা আমরা অনলাইনের থ্রুতে অনেক জায়গায় আমরা দেখি আর কি যে অনেকে কন্ট্রাক্টে ভিসা দিয়ে দিচ্ছে। কিছু কিছু দেশ আছে লাইক মিডিল ইস্ট, আমি মিডিল ইস্টের যে কয়েকটা দেশ আছে, সৌদি আরবিয়া, দুবাই, কাতার, এই সমস্ত দেশ আসলে ভিসা প্রক্রিয়াটা ইজি, এখানে কন্ট্রাক্টের কোনো ব্যাপার আসেই না। কারণ এখানে আসলে ভিসা অ্যাপ্লিকেশন করলেই ভিসা দিয়ে দিচ্ছে, রিজেকশনটা ওইভাবে না। তো আমাদের ভাইয়েরা মনে করে যে আসলে মিডিল ইস্টে তো ইজিলি ভিসা হচ্ছে, তার মানে মনে হয় ইউরোপেও কন্ট্যাক্ট করে ভিসাটা পাওয়া যাবে। তো আসলে যারা প্রতারক চক্র তারা আসলে খুব সূক্ষ্মভাবে প্রতারণার আশ্রয়টা নেয়। তো এক্ষেত্রে দেখা গেছে সাধারণত যারা ভিসা প্রত্যাশী হয়তো ওনারা অনেকে জানে, অনেকে না জেনে এই বিষয়গুলোতে ফাঁদে পা দেয় আর কি। আমি সবাইকে একটা কথা বলবো যে আপনারা যারা ভিসা মানে প্রত্যাশী, ভিসা করতে চান বিভিন্ন দেশের, আপনারা এখন আসলে অনলাইনের যুগ, কারো কথার উপরে যে আপনি 100% আস্থা রেখে আপনি আগাচ্ছেন, এ ব্যাপারটা আসলে কতটুকু যৌক্তিক? আর পৃথিবীর কোনো দেশের আসলে অ্যাম্বাসি কন্ট্যাক্ট করে ভিসা হয় না, ভিসা আপনার কোয়ালিফিকেশনের উপরে ডিপেন্ড করে ভিসা অফিসার আপনাকে ভিসা দেয়। আপনার আসলে ইন্টেনশনটা দেখে যে আপনার আসলে ডকুমেন্টস কি, আপনার প্রফেশনটা বেরি করে। এখানে আপনি বিজনেসম্যান, আপনি
জব হোল্ডার, আপনি কোন টাইপের জব করেন, আপনি কোন টাইপের বিজনেস করেন। আমি বরাবরই এই বিষয়গুলো নিয়ে আসলে যারাই আমার কাছে আসে বা মানে জানতে চাই, আমি বলি যে আপনার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার হচ্ছে প্রফেশনাল টাইসটা, মানে আপনি কি কোন টাইপের প্রফেশনে আছেন, আপনি এলিজিবল কি না বিদেশে ভ্রমণ করার জন্য। সেকেন্ড হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি। থার্ড হচ্ছে আপনার ট্রাভেল আছে কি না, ভিজিট ভিসার ক্ষেত্রে বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমরা যেটা মনে করি আর কি। তারপর আপনি যদি প্রপারলি সব গাইডলাইন মেনটেন করতে পারেন কোনো এক্সপার্ট কনসালটেন্টের মাধ্যমে, এখানে আমাদের দুজন এক্সপার্ট কনসালটেন্ট আছেন, ওনারাও এই বিষয়ে কথা বলবেন। আপনি এই গাইডলাইনটা ফলো করলে যদি আপনি আগান, তাহলে এখানে আসলে লাখ লাখ টাকা খরচ করে যে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কি ভিসা পেতে হবে, ব্যাপারটা এমন না। মাত্র দেখা গেছে কনসাল্টিং ফি 10,000 5,000 টাকা, অনেক ভালো ভালো কোম্পানি এরকম ইয়া করে নিচ্ছে আর কি। আপনারা এই অল্প অল্প কিছু কনসাল্টিং ফি দিয়ে কিন্তু ভিসা পাওয়া সম্ভব, প্রসেসিং ফি যেটাকে আমরা বলি আর কি। এখানে লক্ষ লক্ষ টাকা মানে খরচ করে যে ভিসা করতে হবে, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আমি বলবো এই অনলাইন মানে মিডিয়ার যুগে আর কি, এত কিছু জানার পরেও যদি আপনারা লক্ষ লক্ষ টাকা এই ভিসার পিছনে আপনারা খরচ করেন, এই জন্য আপনারাই দেয়। আচ্ছা, এক্ষেত্রে শুধু যে টাকা নষ্ট হয় তাই কিন্তু না, তাদের জীবনেরও কিন্তু ঝুঁকি থাকে। হ্যাঁ, ডেফিনেটলি। এই যে আমি বললাম যে নেপালে কয়েকজন ভাই, আমি দুঃখজনক হলে সত্যি দেখলাম যে ওনারা মানে কোন টাইপের একটা, যে আপনি এত লক্ষ টাকা দিবেন, অনেক টাকা আপনি ওখানে যে জব করেও দিতে পারবেন, ট্যুরিস্ট ভিসা নিচ্ছে ওইখানে মানে আবার জবও দিয়ে দিবে। তো ওনারা আবার দেখা গেছে সেই ফাঁদে পাও দিছে। তো আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনি কানাডা যাচ্ছেন, কানাডার অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু ইউটিউবে আছে, অনেক ভালো ভালো ইউটিউবার এই নিয়ে ভিডিও করছেন যে আসলে কানাডা মানে ওয়ার্কে যাওয়া পসিবল না। আপনি ওয়ার্ক পারমিট মানে এখনও দেখছি অনেকে মানে কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে সার্চিং করে, বা আমাদের কাছে ইনফরমেশন আসে যে কানাডার ওয়ার্ক পারমিট হয় কিনা, কানাডার ওয়ার্ক ভিসা হবে কিনা, ওয়ার্ক ভিসা হবে কিনা। আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনি মানে যারা ফ্রি অফ কস্ট আপনাকে সাজেশনটা দিচ্ছে, আসলে কানাডার ওয়ার্ক পারমিট পসিবল না। ওয়ার্ক পারমিট কাদের জন্য? যারা হাইলি স্কিলড। আপনার যে স্কিল আছে আপনি কানাডা যেতে পারবেন না। আপনি হয়তো মিডল ইস্ট বা ইউরোপের কিছু দেশ আছে, আপনি কোনো প্রপার ওয়েতে আপনি ট্রাই করতে পারেন। আপনি কানাডায়, অস্ট্রেলিয়া এগুলোতে আপনি ট্রাই করবেন। আপনাকে বুঝতে হবে যে আমি আসলে মানে এটার জন্য আমি এলিজিবল কি না, আমি আসলে ট্রাই করলে আমার হবে কি না, আমার কোয়ালিফিকেশনটুকু কতটুকু। তার মানে এই কন্ট্রাকচুয়াল ভিসা যারা বলে, আসলে এইটা তো শুধুমাত্র টাকা ওয়েস্ট হয় না, সাথে তাদের জীবনের ঝুঁকি থাকে, মান সম্মানের ঝুঁকি থাকে, তাদের সবকিছুই আসলে এটাতে নষ্ট হয়ে যায়। আমি এখানে মানে কিছু জিনিস ইনক্লুড অবশ্যই করতে চাই আর কি। তো আমাদের অনেক ভাইয়েরা জানে যে আসলে বাংলাদেশে টাকা দিলে সব সম্ভব। নট অ্যাম্বাসি, এখানে আবার আমি আলাদা করতেছি, অ্যাম্বাসিতে না, বাংলাদেশে ফরেন যে অ্যাম্বাসিগুলো আছে তারা কিন্তু টাকা খায় না। হ্যাঁ, আপনারা সবাই জানে এটা। তো একটা ভিসা, ফেক ভিসাতে কিন্তু ম্যান পাওয়ার হয়। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মানে অনলাইনে মিডিয়াতে অনেকবার মানে অনেকেই দেখছে, কিন্তু ফেক ভিসাতে আপনার ম্যান পাওয়ার হয়। আবার দেখা গেছে ইমিগ্রেশনেও কিন্তু কন্ট্রাকচুয়াল একটা ব্যাপার স্যাপার আছে, এটা ওপেন সিক্রেট, সবাই জানে। যে এখান থেকে হ্যাঁ, উঠিয়ে দিবে, টাকা থেকে ওখানে উঠিয়ে চলে দিচ্ছে, যাবে। ফেক ভিসাতে উঠিয়ে দিচ্ছে। আমাদের এখান থেকে ইমিগ্রেশনটা পার করে দিবে তারা, হ্যাঁ কিন্তু ওখানে গিয়ে তো আটকে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি ওখানে আটকে যাবে, ওখানে তো আর টাকা দিয়ে কোনো কাজ হয় না। না না, তো এই ওখানে ব্যাপারটা গিয়ে আটকে হ্যাঁ, যাবে, জেল খাটবে, মানে সব দিক থেকেই তার লস। সব দিক থেকে বিপদ। এখানে যেটা বলে বডি ট্রান্সফার, জি জি, বিষয়টা বডি ট্রান্সফারের মাধ্যমে দেখা যায় একটা কন্ট্রাক্ট করে নেয়, যে তাকে, আমি এরকমও শুনেছি অনেকের কাছে, যেটা হচ্ছে একটা অ্যামাউন্ট বলতে কি, ভালো রকমের একটা অ্যামাউন্ট, এই সার্টেন অ্যামাউন্টটা দিলে ইমিগ্রেশনে তারা হচ্ছে ওভাবে তাদের লোক আছে, তারা ডাইরেক্ট পার করে দিবে। পার করে দিলে যে দেশে সে যাবে ওই দেশের এয়ারপোর্ট ক্রস করা পর্যন্ত তারা তাকে সহযোগিতা। যে রিসেন্টলি মিডিয়াতে আসলো, জি, জি। বেশ কয়েকটা জাতীয় দৈনিকে আসছে যে তুরস্ক থেকে 30 জন লোক ডিপোর্ট করেছে বাংলাদেশে। জি, জি, ওনাদের জি। ওনাদের কাছে আসলে কোনো বৈধ কোনো ডকুমেন্টসই নাই, ওনারা কিভাবে বাংলাদেশ থেকে পার হয়ে গেল? অবশ্যই এখানে কেউ জড়িত আছে। ডেফিনেটলি এটা আমাদের দেশের প্রশাসন বা নির্দিষ্ট কর্তৃপক্ষের আসলে এগুলোর উপরে নজর দেওয়া দরকার। এখানে যে শুধু আসলে যে বাইরেরা প্রতারিত হচ্ছে, আপনার যদি প্রশাসনিক ব্যাপারটা যদি দুর্বল, উইক থাকে, তাহলে প্রতারণা করবেই। আইনের যদি শাসন না থাকে সুযোগ পাচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি সুযোগ তারা পাচ্ছে, সুযোগ পেয়ে কাজ করছে। ডেফিনেটলি। আচ্ছা, আমরা একটু রাইসুল সাহেবের কাছে আসবো। আমরা তো এই প্রতারণার বিষয় নিয়ে অনেক কিছু কথা বললাম, তো এইগুলোর জন্য মানুষ যেন, আমাদের যে ভাইরা আছে, প্রবাসী ভাইরা আছে, তারাও তো দেশে এসে আসলে বিদেশে যাওয়ার মানে ট্রাভেল করার অনেকটা ইচ্ছা পোষণ করেন। হ্যাঁ, তো এইখানে উনাদের জন্য, উনারা তো বিদেশ থেকে এসে হঠাৎ করে দেশে আসবে, এসে কিভাবে শুরু করবে বা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, তো উনারা যেন এই প্রতারিত না হয় তার জন্য আপনার কি গাইডলাইন থাকবে তাদের জন্য? ধন্যবাদ আপনাকে। মূলত প্রতারণার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যদি যে কান্ট্রির জন্য অথবা যে কান্ট্রিতে আমি যেতে চাই সেই কান্ট্রি সম্পর্কে আমার কতটুকু নলেজ আছে।
যদি আমি যে কান্ট্রিতে যেতে চাই সেটা ট্যুরিজম হোক কিংবা ওয়ার্ক পারমিট হোক, যেটাই হোক না কেন, আমি সেখানে গিয়ে কিভাবে সারভাইভ করব এবং সেখানে গেলে আমার কনসিকুয়েন্স কি হবে, আমি পরবর্তীতে কতটুকু এস্টাবলিশমেন্ট করতে পারবো নিজেকে, এই বিষয়টা আগে ভাবতে হবে। যদি নিজে না ভাবা যায় সেক্ষেত্রে যারা জানে তাদের পরামর্শ নিতে হবে। আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা অনেকে আছে যারা মালয়েশিয়া, তারপরে দুবাই, তারপরে কাতার এবং সৌদি আরব থেকে এসে চিন্তা ভাবনা করে, যারা প্রতারক যারা আছেন, যে কন্ট্রাকচুয়াল বিভিন্ন ভিসার যে বিষয়টা, যে আমি আপনাকে 15 লক্ষ টাকা আপনি যদি দেন আমাকে, তাহলে আপনাকে এই কান্ট্রির ফার্স্ট ওয়ার্ল্ডের বিভিন্ন কানাডা, অস্ট্রেলিয়া, বিশেষ করে কানাডা এবং অস্ট্রেলিয়ার যে ওয়ার্ক পারমিটের যে প্রোপাগান্ডাটা আছে, এই ট্র্যাপে তাদেরকে ফেলে দেয় যে আপনি 20 লাখ টাকা দেন, আপনাকে কানাডার এবং অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট করে দেব। বাট এটা তারা না জানার কারণে অনেক সময় হচ্ছে সেই ট্র্যাপে পড়ে। অথচ কানাডা এবং অস্ট্রেলিয়ার কিন্তু ওয়ার্ক পারমিট বাংলাদেশি যারা প্রবাসী ভাই আছে তাদের যে দক্ষতা অথবা তাদের যে ক্যাপাসিটি, তাদের কিন্তু এই ওয়ার্ক পারমিট হবেই না। কারণ একমাত্র স্কিল ওয়ার্কার ছাড়া কানাডা এবং অস্ট্রেলিয়া কখনোই ওয়ার্ক পারমিট ইস্যু করে না। রিসেন্টলি কয়েকজন, সরি আমি এন্টারফেয়ার করতেছি, রিসেন্টলি কয়েকজন প্রবাসী আমার জানা মতে, অনেকে আমার কাছে দেখা গেছে বিভিন্ন থ্রুতে শেয়ার করেছে ব্যাপারগুলো এরকম যে ওনারা কেউ কুয়েতে থাকে, কেউ ইউএইতে থাকে, সংযুক্ত আরব আমিরাতে, কেউ কাতারে থাকে, দেশে আসছে। দালালদের সাথে কথা হয়েছে যে কন্ট্রাক্টে না, জাস্ট কানাডার ওয়ার্ক পারমিট দিয়ে ওরা ভিসাটা করে দিবে আর কি, কানাডার ওয়ার্ক পারমিট ভিসা করে দিয়ে ওনাদেরকে কানাডা পৌঁছে দিবে, ওখানে সেটেল করে দিবে। তো কন্ট্রাক্টটা এমন, আমার হাসি পায় আর কি এগুলো নিয়ে, যে 3 লক্ষ টাকা দিবেন, হ্যাঁ তাও ফার্স্ট কোনো অ্যামাউন্ট না, ভিসা হবে 3 লক্ষ টাকা দিবেন, বাকি টাকাটা পৌঁছার পরে আপনার বেতন থেকে আপনার কেটে রাখবো। কারোর সাথে কারোর সাথে কথা হচ্ছে যে আপনি ভিসা হওয়ার পরে 10 লক্ষ টাকা দিবেন, তারপরে বাকি টাকাটা ওইখানে যাওয়ার পরে, মানে এরকম কন্ট্রাক্ট হয় 20 লক্ষ 18 লক্ষ, লাইক মানে এরকম আর কি একটা ইয়ে করে হয়, যে দেখা গেছে আপনি 10 লাখ টাকা দিলেন, আপনার 5-6 লক্ষ টাকা আপনার ডিউ রইলো, এটা আপনি পরে স্যালারি থেকে আপনার ইয়ে করে রাখবেন। কিন্তু এখানে ডেঞ্জারাস একটা ব্যাপার হচ্ছে, ওই লোকগুলো যখন দেখা গেছে এই দালালের খপ্পরে পড়ে, ওনারা আসলে জেনে শুনেই পড়ে, আমি যেটা বলবো, আমি আসলে হয়তো ওনারা আমাকে মানে ব্লেম দিতে পারে যে উনি আসলে বলতেছেটা কি। আপনারা এই অনলাইনের যুগেও আপনারা প্রতারিত হচ্ছেন, আসলে তো ব্যাপারটা কীরকম না, কিছু ফর্দ তো নিজেরও থাকে। তো এখানে মূল যে বিষয়টা, আমি কয়েকজনের কাছ থেকে আমি যেটা জানলাম, যে যারা এই কাজগুলো করে তারা খুবই সূক্ষ্মভাবে, হয়তোবা বিএফএস গ্লোবালে ওদের কোনো কানেকশন থাকতে পারে, আমি জানি না, সেটা আমি বলতে পারবো না, বাট অ্যাপ্রুভাল যেটা আমরা ট্যুরিস্ট ভিসা আমরা প্রসেস করি, তো ট্যুরিস্ট ভিসার যে অ্যাপ্রুভালগুলো হয় আর কি, অ্যাকচুয়ালি ভিসা যেটা হয়, তা আমরা তো জানি সেটা অ্যাপ্রুভাল দিলে পরে ভিসা স্টাম্পিং হয়, এরকম অ্যাপ্রুভাল ওরা নিয়ে আসে ওয়ার্ক পারমিটের। তারপরে দেখা গেছে বিএফএস গ্লোবালে এটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য পাসপোর্ট সহ জমা দেওয়ায়। এখন জমা দেওয়ার পরে তো হচ্ছে আসল কাহিনী, যখন পাসপোর্টটা জমা দেওয়া হয়, এই পাসপোর্টটা 2 মাস 4 মাস 6 মাস 8 মাস এই পাসপোর্টটার ব্যাক আসতেছে না। এখন একটা প্রবাসী, সে কুয়েত থেকে, সে সংযুক্ত আরব আমিরাত থেকে, সে কাতার থেকে, সে সৌদি আরবিয়া থেকে, বাহরাইন থেকে, ওমান থেকে সে দেশে আসছে, তার ছুটি হচ্ছে 2 মাস 3 মাস, সর্বোচ্চ সে 6 মান্থ এখানে স্টে করতে পারতেছে। তাও সবার জন্য না, কেউ আছে মানে বিভিন্ন কোম্পানি অথবা বিভিন্ন দেখা গেছে অ্যারাবিয়ানদের হোম ওয়ার্কার হিসেবে কাজ করে আর কি, হাউস ওয়ার্কার, হ্যাঁ রাইট, অনেকে ড্রাইভার আছে, সো তাদেরকে 2 মাস 1 মাস 3 মাসের মধ্যে ব্যাক করতে হবে। যখন সে এই টাইমের মধ্যে ব্যাক হতে না পারতেছে, তখন কিন্তু তার ভিসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন ওই লোক যখন সে প্রবাসে যায়, তখন কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা মানে দিয়ে সে বিদেশে গেছে, হ্যাঁ সৌদি আরবে বলেন আর কুয়েতে বলেন। তো এখানে কিন্তু সে একভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তার উপরে তার ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে। এরপরে হচ্ছে সে কিন্তু আবার দেখা গেছে যে 4-5 লক্ষ টাকা দিয়ে গেল, এই টাকাটাও তার লস, তার একটা সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। সে ওইখানে যায় 2-3 বছর স্ট্রাগল করে তার অবস্থান অনুযায়ী যে ইয়াটা তৈরি করছে, কেরিয়ারটা তৈরি করছে, সে এটা ফেরত পাচ্ছে না। সে যেহেতু এখানে যেতে পারতেছে না, তার এই কেরিয়ারটা ধ্বংস। এখন 2 মাস 4 মাস 6 মাসে তার পাসপোর্টটা আসতেছে না, সে এখন বলতেছে ভাই আমার ভিসা লাগবে না, আপনি জাস্ট আমার পাসপোর্টটা দেন। তখন আরেকটা কাহিনী যে ঠিক আছে, পাসপোর্ট তো ফেরত আনতে হলে ওইখানে দেখা গেছে ভিসাটা তো 100% হয়ে যাবে, আরও টাইম দেন। এখন তো আমার কাছে টাইম নেই, ঠিক আছে আপনি 2-3 লক্ষ টাকা দেন, পাসপোর্ট ব্যাক দিচ্ছে। কাউকে এমনও করতেছে যে ভাই পাসপোর্টটা সিঙ্গাপুরে আছে,
তো ভিসাটা অ্যাপ্রুভাল আমরা জমা দিয়েছি, স্টাম্পিং হয়ে আসার জন্য আপনাকে 3 লক্ষ টাকা পে করতে হবে, আর 2 লক্ষ টাকা পে করতে হবে যারা যত অ্যামাউন্ট নিতে পারতেছে আর কি। মূল কাহিনীতে এটা 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ যারা যেটা নিতে পারতেছে, হ্যাঁ রাইট। এটা নেওয়ার পরে তারপরে তো বিষয় হচ্ছে না, তারপরে 6 মাস 8 মাস পাসপোর্ট আসতেছে না, কারণ অ্যাম্বাসি তো দেখতেছে এটা টোটালি একটা ক্রাইম। সে তো আর কোনো এজেন্টকে, সে আর কোনো দালালকে চিনে না, সে চেনে আপনি হচ্ছেন পাসপোর্ট হোল্ডার, আপনি ফেক ভিসা দিয়ে পাসপোর্ট জমা দিয়েছেন, আপনার পাসপোর্ট অত সহজে ব্যাক দিবে না, সে হোল্ড করে রাখবে। তারা তো আর টাকা পয়সা খেয়ে ভিসা দেয় না, ডেফিনেটলি হোল্ড করে রাখবে। এখন ওনার মানে কয়টা লস হইলো, একটা হচ্ছে উনি দালালকে যে টাকাটা দিল সেটাও লস হইলো, দ্বিতীয়ত হচ্ছে ওনার ভিসা নষ্ট, তৃতীয়ত ওনার কেরিয়ার শেষ। এখন উনিও বিপদে, ওনার ফ্যামিলিও বিপদে। এছাড়া তো অনেকে জীবন, হ্যাঁ এগুলো অনেকে জীবনে হয়, অনেকে সুইসাইডের পর্যন্ত অ্যাটেম্প করতেছে। এগুলো কিন্তু বাংলাদেশে অহরহ হচ্ছে। পাশাপাশি আরেকটা এখানে কানাডার, যেটা 2018 সাল থেকে আমি অনেকে সতর্ক করে আসছি যে কানাডা যাইতে কোনো টাকা লাগবে না, শুধু মেডিকেল দেন, শুধুমাত্র মেডিকেল দেন। ঢাকায় মানে পল্টনে লাইক হোয়াটএভার এই কিছু জায়গায় ডায়াগনস্টিক সেন্টারে এনে ওনাদের কাছ থেকে মেডিকেলের জন্য 5,000 মিনিমাম 5,000 10,000 14,000 এরকম অ্যামাউন্টের মেডিকেলের জন্য টাকা নিচ্ছে। তো যে ভাইয়েরা আসতেছেন মেডিকেল দেওয়ার জন্য, আপনি তো আমি দেখছি অনেকে এডুকেটেড, কিন্তু মানে মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট ছেলে এই মানে এই ট্রিপে পড়তেছে। তো আপনার তো মানে বোঝা উচিত যে আমার কি কানাডা বিষয়টা হবে, আমি যে মেডিকেল দিচ্ছি আসলেই কি কানাডাতে মেডিকেল লাগে। হ্যাঁ আপনি তো মানে যারা এই ইয়াগুলো ভালোভাবে বুঝে, অনেক কনসালটেন্সি এজেন্সি আছে, পাশাপাশি এখন আমার মনে হয় সবারই কিন্তু কেউ না কেউ প্রবাস রিলেটেড বা প্রবাসে আছে, তার কাছ থেকে তো আপনি ইনফরমেশন নিতে পারেন, বিভিন্ন জায়গা থেকে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারেন। পাশাপাশি এখন আপনি একজন মোটামুটি একজন এডুকেটেড পারসন, সে কিন্তু গুগল করলে ইনফরমেশনগুলো পাচ্ছে। আপনার অ্যাম্বাসির ওয়েবসাইটে প্রত্যেকটা টপিকস নিয়ে মানে ওরা মানে সাজায় রাখছে যে আপনার কোন পারপাসে কী লাগবে, আপনি ওয়ার্কের জন্য আপনার কী দরকার, আপনি কতটুকু কোয়ালিটি দরকার। আপনি জানেন যে কানাডার jobbank.ca, কানাডার এটাতে যদি আপনি করেন, ওরা অফিসিয়ালি ওদের গভর্নমেন্টের সাইট কিন্তু আপনার কানাডার জবের জন্য অ্যাপ্লিকেশনের জন্য। হ্যাঁ, তো আপনি এখানে আবার প্রতারিত হচ্ছেন, আপনি দালালদের মাধ্যমে আপনি কানাডা চলে যাবেন। তার মানে নিজের একটা লোভও তো এখানে কাজ করে। হ্যাঁ অবশ্যই, এর জন্য তো বলতেছি যে আপনারাও দায়ী, বেশিরভাগ লোক না, হয়তো দেখা গেছে এখানে একটা অংশ যারা বুঝে শুনে কিন্তু পা দিচ্ছে, আবার অনেকেই বুঝতেছে না, এই খপ্পরে পড়তেছে, কানাডা যাওয়ার জন্য সবকিছু নিঃস্ব করে দিচ্ছে। লোভের ফাঁদে পা পড়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু আলোচনা করতে যাচ্ছি। দিন দিন বাংলাদেশিদের জন্য ফার্স্ট ওয়ার্ল্ড ভিসা পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, তো এইটা কেন, আপনার কাছে কি রিজন মনে হচ্ছে এটা কেন হচ্ছে? শুধু ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা তো কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না। আচ্ছা। আমি আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের প্রশ্নটা আনসারটা পড়ে দিচ্ছি। আপনি দেখেন ভিয়েতনাম কি আমাদের দেশকে ভিসা দিচ্ছে? না, দিচ্ছে না। আপনার ইন্দোনেশিয়া অনারেবল ছিল, এখন 1 থেকে 1.5 মাস, রাইট? 1 মাস প্লাস লাগে। হ্যাঁ হ্যাঁ মিনিমাম লাগে আপনার ইন্দোনেশিয়া ভিসার জন্য, তারপরেও কিন্তু রিজেকশন আছে, তাই না? রিজেকশন আছে। আপনার ইজিপ্ট কি করছে? আপনি ইউরোপে, আমেরিকাতে, ইউকেতে আপনি পরে চিন্তা করেন, কানাডাতে পরে চিন্তা করেন, আপনার তো আশেপাশের দেশগুলোতে ভিসা দিচ্ছে না। অনারেবল ভিসাটা কিন্তু অফ না, চালু আছে, কিন্তু এখানে অনেক স্ট্রিক্ট কিছু নিয়ম আছে। যেমন ফার্স্ট ওয়ার্ল্ডের যদি যাওয়া থাকে বা ভ্যালিড ভিসা থাকে তাহলে কিন্তু দিবে। এখন আমাদের সাধারণ যারা ট্রাভেলার আছে তাদের অনেকেই কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে যাওয়া না, একরকম বন্ধই, কারণ আগে তো জনসাধারণ যে সবার জন্য মুক্ত ছিল, আপনি অনারেবল যেতে পারেন, একরকম তো বন্ধ। আমরা তো আসলে সাধারণ জনগণকে নিয়ে কথা বলতেছি, রাইট? তো আমার কথা হচ্ছে এগুলো বন্ধ কি জন্য হয়েছে, এই কারণগুলো কাকে ফাইন্ড আউট করতে হবে, আমাকে, আপনাকে? আমরা তো পারবো না। বাংলাদেশের যারা মানে লাইক এই রিলেটেড নিয়ে কাজ করা দরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন আর যাই বলেন আর কি, ওনাদের তো এই বিষয়গুলো ফাইন্ড আউট করা দরকার যে মানে এগুলো কি জন্য হচ্ছে, কি জন্য। হ্যাঁ আমি অবশ্য রিজন জানি, কয়েকটা রিজন আমি বলতে পারবো, হয়তো আজকে বলতেছেন পরের কোনো এপিসোডে বলবো। তো এই ব্যাপারগুলো আসলে নির্দিষ্ট কর্তৃপক্ষকে মানে খুঁজে বের করা দরকার। তো আমার মনে হয় ওনাদের কাছে হয়তো ইনফরমেশন থাকলেও হয়তো কোনো মানে অ্যাকশনে যাচ্ছে না, জানি না এটা কি জন্য হচ্ছে না হচ্ছে, হয়তো বা ইনফরমেশন নাইও হতে পারে, আমি শিওর না। আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের ব্যাপারে হচ্ছে যে প্রায় সিমিলার কাহিনী, তবে একটু ডিফারেন্স আছে আপনার এশিয়া এবং ফার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে। এশিয়াতে প্রচুর হিউম্যান ট্রাফিকিং হয়। আচ্ছা, এটা একটা মানে আমি জাস্ট এটা বলে দিলাম, পরে আমি বিস্তারিত অন্যদিন আলোচনা করব। আর ইউরোপে আসলে হিউম্যান ট্রাফিকিং হয়, বাট সেটা মানে শুধু হিউম্যান ট্রাফিকিংয়ের জন্য যে ভিসা বন্ধ হচ্ছে ব্যাপারটা এমন না। আমাদের যারা ট্যুরিস্ট ভিসা যাচ্ছেন বেশিরভাগ, এবং মানে হিউজ একটা পপুলেশন বা মানে স্টুডেন্টরা যাচ্ছে ইউরোপে, লাইক ডেনমার্ক, আদার্স কান্ট্রিতে যায়, ওই দেশে কিন্তু পড়াশোনা করতেছে না, আরেক দেশে চলে যাচ্ছে, ওখানে যাই অ্যাসাইলাম সিক করতেছে।
থেকে শুধু যাওয়ার এখানে প্রবণতা। ট্যুরিস্ট ভিসাধারীদের জন্য ট্যুরিস্ট ভিসাধারীদের আপনি দোষী করলে হবে না। স্টুডেন্ট ভিসা যারা আছে তারা হ্যাঁ, যারা এডুকেটেড তারা এর চেয়ে এগুলো করতেছে। আরো বড় আকাম করতেছে, ভিসা বন্ধ করবে না কেন? দিন দিন আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা লাইক আরেকটা, যদিও আমাদের ওয়ার্ক বিষয় নিয়ে কোনো টপিকস নাই আলোচনা করে, তারপরে বলতেছি আমরা তো দেখি মানে ওয়ার্ক বিষয় একটা নির্দিষ্ট দেশে ভালো একটা স্যালারিতে, যেটা আসলে বাংলাদেশে 5 বছর 10 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে সম্ভব নয় টাকাটা ইনকাম করা, সে একটা দেশে যাচ্ছে। তারপরেও ওই ইউরোপে তো আপনারা জানেন যে প্রায় এখন মনে হয় 30টা দেশ মিলে আসছেন, ইউরোপীয় ইউনিয়নের একটা দেশে যাচ্ছে, সে ওই দেশ থেকে বেটার আরেকটা দেশ পাইছে, সেখানে না স্টে না করে চলে যাচ্ছে। তো একটা দেশ ওয়ার্ক ভিসা দিয়ে নিয়ে গেছে তার দেশটা জাস্ট ট্রানজিট হিসেবে ব্যবহার করার জন্য, না তো অবশ্যই না। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা কি জন্য দিবে আমাদেরকে? মানে আমরাই অনেক এখানে কাছে এখানে দাঁড়িয়ে এখানে আমি যাচ্ছি। মেইন ভিকটিম করতে পারি যারা মানে যাচ্ছে, ট্যুরিস্ট ভিসায় হোক, স্টুডেন্ট ভিসায় হোক, ওয়ার্ক ভিসায় হোক, তারাই হচ্ছে মেইন ভিকটিম। কারণ ওনারাই তো মানে বাংলাদেশের প্রথমত হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছেন এবং ফিউচার প্রজন্মকে বিপদে ফেলতেছেন। কারণ আমরা সবাই জানি যে আমরা হিউজ পপুলেশনের কান্ট্রি। প্রপার যদি আমাদের, আমি ওই টপিক্সে যাচ্ছি না, আমাদের মানুষকে যদি ম্যান পাওয়ারে পরিণত করা যেত, হয়তো আমাদের ওই সমস্ত যাওয়া লাগতো না, সেটা ভিন্ন বিষয়, আমার টপিক্স না। কিন্তু আমার কথা হচ্ছে যে সমস্ত ভাইয়েরা যাচ্ছেন, স্টুডেন্ট ভিসা যাচ্ছেন, ওয়ার্ক ভিসা যাচ্ছেন, আপনাদের তো একটা মোটামুটি একটা কেরিয়ার সেট করে যাচ্ছেন। স্টুডেন্ট ভিসা যাচ্ছেন, পড়াশোনা করেন, নির্দিষ্ট একটা টাইম পড়াশোনা করেন, লিগাল ওয়ে তো অনেক মানে প্রসেস আছে, আপনি সুইচ করেন। যারা ওয়ার্ক ভিসা যাচ্ছেন, যে দেশে যাচ্ছেন অ্যাটলিস্ট ওই দেশে মিনিমাম একটা টাইম আপনি সার্টেন টাইম থাকেন, তারপরে লিগালি সুইচ করা যায়, আপনি করেন। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসাধারীদের সেক্ষেত্রে একটু কঠিন আছে লিগালি সুইচ করা, তারপরেও অনেকগুলো বৈধ ওয়ে আছে। তা আপনি চেষ্টা করেন আপনার ফিউচার প্রজন্মের জন্য, অ্যাটলিস্ট দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য, যে আমি শুধু যাই অ্যাসাইলাম সিক করবো, আমি আমার দেশকে বিপদে ফেলাবো, আমার ভবিষ্যৎ প্রজন্মকে বিপদে ফেলাবো, আমাদের ইমেজটা নষ্ট করবো, এটা তো আপনারাই নষ্ট করতেছেন। এখানে আমি আসলে দালাল বা তৃতীয় পক্ষের খুব একটা দোষ দেখতেছি না ইউরোপের ভিসা বন্ধের জন্য। আমরাই হ্যাঁ, দোষী। কিছুটা দোষ আছে, এই যে আপনার তারা ইতালিতে, সুযোগ করে দিচ্ছে। ইতালি এম্বাসিতে আমরা জানি ফেক অনেক ডকুমেন্টস জমা হয়েছে, হ্যাঁ। দোষ আছে, আমি না করতেছি না, বাট বেশিরভাগ দোষ হচ্ছে যারা যাচ্ছেন তারাই এই বিপদগুলো বেশি মানে ডেকে আনতেছেন আর কি ফার্স্ট তার মানে ভিসার আপনি জন্য। একটা জিনিস মনে করেন যে যদি এটা প্রপার নজরদারি দেওয়া হয়, এটা কি কমানো সম্ভব? হ্যাঁ, কিছু রুলস রেজুলেশন অবশ্যই, যদি 100% নাও হয় 80% 90% সম্ভব। আমরা অন্য এপিসোডে এই বিষয় নিয়ে আলোচনা করবো। জি, জি, অবশ্যই। নির্দিষ্ট কর্তৃপক্ষ চাইলে সেটা করতে পারবে, আমরা হয়তো পরামর্শ দিতে পারি, আদারওয়াইজ আমরা কিছু করতে পারবো না, আমরা এই স্টেপ নিতে পারবো না। আচ্ছা, দেশের বাইরের তো অনেক কথা হলো, যদি আমরা চিন্তা করি যে দেশের ভিতরে আমাদের ট্রাভেল যে ইন্ডাস্ট্রিটা আছে, এইটার যদি অবস্থা আমরা চিন্তা করি, আমরা তো দেশের বাইরের কথা বলছি, যাচ্ছি, দেশের ভিতরেরটা নিয়ে তো আসলে তেমন কেউ কথা বলছে না। এটা বললে তো আরো বড় বিপদ। আমি যদি এগুলো বলতে চাই, দেখা গেছে কেউ তো আসলে একটু তো বলতে হবে অবশ্যই এটা হ্যাঁ, জিনিসটা নিয়ে। অবশ্যই বলা দরকার, সবসময় নিজে চিন্তা করলে হবে না, হয়তো কিছু বিপদ আসতে পারে, সেটা আসুক, সমস্যা নাই। একটা জিনিস কি ভাই, মানে খেয়াল করতে হবে যে আমাদের দেশটা হচ্ছে প্রায় 1,47,000 বর্গ কিলোমিটার জি, জায়গা। একদম। হ্যাঁ, তো দেখা গেছে দেশ আসলে খুব ছোট, আনাইলে খুব মানে বড়, এত ছোটও না এত বড়ও না। আমরা যদি আমাদের আশেপাশের যে দেশগুলো তাদের সাথে তুলনা করি, হ্যাঁ ইন্ডিয়া ডিফারেন্স বিষয় অনেক বড় দেশ, কিন্তু আপনি নেপাল, শ্রীলঙ্কা, হুম, ডেফিনেটলি ওই সমস্ত দেশ থেকে, ভুটান থেকে আমাদের দেশ কিন্তু বড়। হ্যাঁ, এবং মালদ্বীপে কি আছে? পানি ছাড়া কোনো কিছু আছে? শুধু পানি পানি, এই পানি দেখতে কিন্তু হিউজ একটা পপুলেশন ওয়ার্ল্ড থেকে কিন্তু ঘুরতে আসে। ওদের মেইন রেভিনিউটা আসেই তো হ্যাঁ, travel মেইন থেকে। রেভিনিউটা আসে কিন্তু ট্যুরিজম থেকে। আপনি নেপালে যান, নেপালে তো আসলে আছেটা কি, জাস্ট হিমালয়। হিমালয়। হ্যাঁ, আর কিছু সাইট সিং আছে অল্প স্বল্প, যেটা আমাদের মনে হয় 64 জেলার মধ্যে একটা জেলাতেই সম্ভব, শুধু হিমালয়টা বাদ দিলে বাকি সব এক জেলাতেই পাবেন আপনি, সার্জিক যে কোনো একটা বান্দরবন জেলা। এগুলো দিয়ে সম্ভব। তা তো অনেক ভালো, আরও যে কোনো একটা নর্মাল জেলাতে কম্পেয়ার করেন তারপরেও বেটার, মানে ন্যাচারাল বিউটি যেটা বলতেছি। আমাদের কিন্তু সিলেটেই আছে। সিলেট আছে, বা আমি 64 জেলার মধ্যে যে কোনো একটা জেলা আমি কম্পেয়ার করলাম। হ্যাঁ, ভুটান, সেটা আমরা বান্দরবানের সাথে বা লাইক সাজেকের সাথে যে কোনো একটা সাথে কম্পেয়ার করতে পারি। তো তারা হচ্ছে কি, তারা ওয়েল অর্গানাইজড। গরিব কান্ট্রি, নেপাল গরিব কান্ট্রি, শ্রীলঙ্কা গরিব কান্ট্রি, আপনি যান তাদের দেশে আপনি ট্রাফিক জ্যাম পাবেন না, তাদের দেশে আপনি রাস্তাঘাটে মানে এত ডাস্ট পাবেন না। হ্যাঁ, তাদের দেশে একটা লোক যদি ঘুরতে যায় আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন না। রাতের 2টা-3টা বাজে safe। হ্যাঁ, অবশ্যই যারা ট্রাভেল করতেছে তারা ডেফিনেটলি এটা জানে, আর হিউজ একটা পপুলেশন আমাদের দেশের, এই সমস্ত দেশে অবশ্যই যেতে পারে। তো সবাই জানে এটা, সবাই জানে কিন্তু যে ওই সমস্ত দেশে ঘুরলে আসলে কতটুকু সেফ ফিল করে। আমাদের দেশে এই যে কয়টা আমি আপনাকে বললাম, জাস্ট আল্লাহ তাআলা আমাদেরকে ন্যাচারাল বিউটি দিচ্ছে, এটার পরে আমাদের আর কি আছে? আমরা তো এটা সেই ন্যাচারাল বিউটিটা কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি, আমাদের প্রপার কোনো প্ল্যান নাই। আচ্ছা, আমাদের দেশে একটা মানে ট্যুরিস্ট আমাদের দেশে ট্রাভেল করতে আসবে,
সে আসবে, আসলেই তো ধরেন প্রথমতই তো এয়ারপোর্টে নামবে। জি আচ্ছা, আমাদের এয়ারপোর্ট, আমাদের তো থার্ড টার্মিনাল উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, আমাদের এয়ারপোর্ট অনেক ওয়েল অর্গানাইজ হচ্ছে এখন, যেটা অনেক আধুনিক, সেটা নিঃসন্দেহে। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন লোকটা বের হবে, তার কি প্রথমত তার মাথায় আসবে যে আমি কি সেফটি ফিল করবো কিনা, আমি এই দেশে ঘুরতে আসছি, আমার ওই সেফটি আছে কিনা। আছে কিনা। আমরা আমাদের মতো করে বলতেছি, আমাদের দেশে কি সেফটিটা আছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের জন্য? নাই। আমাদের দেশের নাগরিকদেরও তো নিরাপত্তা নাই। আপনি রাত্রি 12টা 1টার সময় আপনি একা একা হাঁটতে পারবেন ঢাকা শহরে? অবশ্যই না, আমি সেফ ফিল করবো না, আমি কেন যাবো? আচ্ছা, সেকেন্ড, আপনি আসেন ট্রান্সপোর্টেশন, যোগাযোগের মাধ্যম। আপনি ঢাকা শহরে মানুষের, আমি পুরোপুরি জানি না, অনেকেই বলে যে ঢাকা শহরে মানুষের লাইফের অর্ধেকটা কিন্তু জ্যামের মধ্যে চলে যায়। একটা ট্যুরিস্ট আপনার দেশে আসবে 5 দিনের জন্য, তার যদি 2 দিন বা 3 দিন সে জ্যামের মধ্যে কাটায়, তাহলে আমি তো শুধু ঢাকা শহর দিয়ে তুলনা দিলাম, বাংলাদেশের প্রায় প্রতিটা জায়গায় এরকম। আপনি ট্যুরিস্ট প্লেসে যাবেন, চিটাগাঙ্গে যাবেন, সিলেটে যাবেন, যে সব জায়গায় যাবেন, কোনো না কোনো জায়গায় যায় কিন্তু আপনাকে জ্যামে আটকে যাবে। এই কয়েকদিন আগে দিলাম সিলেটের মানে রাস্তার অবস্থা, 5 ঘন্টার জায়গায় 12 ঘন্টা লাগতেছে। 12 ঘন্টা লাগছে, হ্যাঁ। তো কমিউনিকেশন বেসটা তৈরি করতে হবে, যে আমাদের রাস্তার যে যোগাযোগ ব্যবস্থা, একটা লোক ট্যুরিস্ট হিসেবে আমাদের দেশে ঘুরতে আসবে, সে আমাদের বিভিন্ন স্পটে ঘুরতে যাবে। ফার্স্ট হচ্ছে তার নিরাপত্তা, সেকেন্ড হচ্ছে সে ট্রান্সপোর্ট যে ব্যবহার করতেছে, তারা তো মানে আমি তো বললাম যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড, মিডিল ইস্ট এগুলো বাদ দেই, শ্রীলঙ্কার মতো দেশ, তারাও তো কিন্তু দেউলিয়ার পর্যায়ে ছিল। তাদের রাস্তাঘাট কীরকম আর আমাদের রাস্তাঘাটটা তারা তো কীরকম? ঘুরে দাঁড়িয়েছে। এরপরে হচ্ছে আমাদের ট্যুরিস্ট স্পট যেগুলো আছে, আসলে ওয়েল প্ল্যানিংয়ের মাধ্যমে আমাদের ফিল্টারিং করে রাখা দরকার। আল্লাহ যে ন্যাচারাল বিউটি দিয়েছে, আমরা এটা কিন্তু নষ্ট করে ফেলছি। বিভিন্ন যে কয়েকদিন আগে সিলেটের সাদা পাথরে কিন্তু সব পাথর চুরি হয়ে গেছে। এটা লজ্জাজনক বিষয় না? অবশ্যই অবশ্যই। তো একটা মানে পর্যটন স্পট, আপনি কক্সবাজারে যান, সেন্ট মার্টিন ভিন্ন ইস্যু, সেন্ট মার্টিন নিয়ে আমরা আলাপ নাই করলাম, কক্সবাজারে যান, মোটামুটি অনেক লম্বা মানে বিচ আছে। আপনি বিচে যান, আপনি বিচে যায় আপনার কি মনে হয় যে ফরেনাররা এখানে এসে স্টে করতে পারবে? আমরাই তো করতে পারি না। একটু পরে পরে বাদাম ওয়ালা, কফি ওয়ালা, মাসাজ ওয়ালা। আপনি লাইক ধরেন শ্রীমঙ্গলে গেলেন, সেখানে হয়তো দেখা গেছে শ্রীমঙ্গলের মোটামুটি পর্যটনের জন্য রিলায়েবল এবং ঠিক আছে, তো আপনার ঢাকা থেকে শ্রীমঙ্গল যাবে, ওই পথটা কি সেফ? এবং যতটুকু দূরত্ব সেই অনুযায়ী কি সে টাইম মেনটেন করে যেতে পারবে? সে আসবে কেন আমার দেশে? ন্যাচারাল বিউটির তো কোনো কমতি নাই। আপনি নেপাল, ভুটান, মালদ্বীপ এগুলো কম্পেয়ার করেন, আমাদের দেশ তো অনেক আগে আছে ন্যাচারাল বিউটির দিক দিয়ে। এবং নেপাল এবং শ্রীলঙ্কা থেকে তো অনেক উন্নত আমরা যেটা মনে করি আর কি। তা আমাদের দেশে কেন লোকজন আসতেছে না? এবং ওদের মালদ্বীপের মেইন ইনকাম তো ট্যুরিস্ট। এবং আমার মনে হয় নেপালের এবং বাকি অন্যান্য যে দেশগুলো, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফরেন যে রেমিটেন্সটা বা যেটা আমাদের ডলার রিজার্ভ বলি, আমার মনে হয় হিউজ একটা রিজার্ভ কিন্তু ওদের ট্যুরিস্ট থেকে আসে। তা আমাদের দেশে আসলে নির্দিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, এগুলো তো আসলে আমাদের পর্যটন মন্ত্রণালয়ে দেখার দরকার যে আসলে আমাদের দেশে ট্যুরিস্ট কি জন্য আসতেছে না। আমাদের তো ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আনতে হবে। আমরা ভাবলাম আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, আমার জন্য ইটস ওকে। কিন্তু আমার ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যদি না নিই, তাইলে আমার ওই রেমিটেন্সটা আসতেছে না। এখানে আরও কয়েকটা বিষয় জড়িত আছে, যদিও আমাদের টপিকস না, জাস্ট মানে বলতে পারি। যদি ট্যুরিস্ট আসতে পারে, তাহলে আমাদের দেশে শুধু ডলার আসবে, আমাদের রিজার্ভ বাড়বে, বিষয়টা এমন না। ট্যুরিস্ট পারপাসে তো অনেক বিজনেসম্যানরা তো বেশিরভাগ ট্যুরিস্টে আসে, সেটা আমাদের দেশে ইনভেস্টরও তো বাড়তে পারে, আমাদের দেশে অনেক স্কোপ আসতে পারে। এগুলো আসলে নির্দিষ্ট কর্তৃপক্ষের সুনজরে আসার দরকার। আমরা বুঝতে পারলাম আসলে এই জিনিসটা আসলে আমাদের দেখা দরকার, আমরা আমাদের যে প্রাকৃতিক সম্পদটা আছে আমরা সেটার যথাযথ ব্যবহার করতে পারছি না। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি একটু জানাচ্ছি, যেহেতু আপনারা এই সেক্টরে অনেক দিন ধরে আছেন, আমি সেদিন একটা টিকিট কাটতে একটু অবাক হলাম যে আমি জেদ্দা থেকে ঢাকা টিকিট কাটতে গেলাম, দেখলাম সেখানে হচ্ছে শো করতেছে 25 বা 30,000 টাকা বাংলা টাকা। সেম জিনিসটাই যখন আমি আবার ঢাকা থেকে জেদ্দা কাটতে গেলাম, সেটা আমার 80,000 90,000 টাকা দেখাচ্ছে। এখন এইটা কি ওখান থেকে আসার জায়গাটা কম আর এখান থেকে যাওয়ার জায়গাটা বেশি, এরকম কোনো কিছু কি আছে নাকি? এই প্রশ্নটা আসলে বর্তমান সময় অনেক সেন্সিটিভ। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করছেন, প্রবাসী রিলেটেড, তো আমাদের অনেক প্রবাসী ভাইরা প্রায় অফিসিয়ালি তো মনে হয় 2-2.5 কোটি, আমার মনে হয় 4 কোটির উপরে প্রবাসী আছে। তো এটা আমাদের আসলে প্রবাসী ভাইদের জন্য এটা মানে জুলুম বলা চলে আর কি, হ্যাঁ, যেটা আমরা ওনাদের উপরে এক ধরনের করা। আপনি যে ডিস্টেন্সের ব্যাপারটা বলছেন,
এখানে দুইটা বিষয় আছে আর কি। একটা কমন বিষয় এটা আমরা মেনে নিতে পারি, যেটা হচ্ছে আপনার জেদ্দা থেকে বলেন, ইউই থেকে বলেন, কাতার থেকে বলেন, আসার পর আপনি 25,000 টাকা, এমনও হয় 15-16 হাজারে কিন্তু অ্যাভেলেবল সিট এখন পাওয়া যায়, 18,000 পাওয়া যায়। তার কারণটা হচ্ছে ওই দেশের এয়ারপোর্ট এক্সট্রা মানে মিনিমাম কম নাই বললেই চলে আর কি। আমাদের দেশ থেকে যখন মানে ফ্লাই করতে হয় তখন দেখা গেছে এয়ারপোর্ট ট্যাক্সটাই মোটামুটি 15-16 হাজার 20,000 চলে আসে। এটা আমি মনে করি আসলে আমাদের দেশের জন্য খারাপ না, প্রবাসীদের জন্য অবশ্যই একটা মানে এক্সট্রা বোঝা। তারপরেও এটা আমার মনে হয় প্রবাসীরা ওইভাবে মানে যদি ওয়েল মেনটেন হয় ওইটা, এই ট্যাক্সটা কিন্তু আসলে আমার একটু আনইজি ফিল হচ্ছে, ব্যাপারটা তো অনেক বড়, তারপরেও বলে দিচ্ছি ট্যাক্সটা তো আমাদের দেশের জন্য অবশ্যই ভালো। 15,000 টাকা ট্যাক্স পেলে আমাদের গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, সেটা আমরাও চাই আমাদের গভর্নমেন্ট ট্যাক্স পাক, কিন্তু ফেয়ারটা 18,000 টাকা ফেয়ারের মধ্যে ডেফিনেটলি ওই দেশের 2-3 হাজার টাকা তো ট্যাক্স আছে। তা আমি ধরি 18,000 টাকা ট্যাক্স, তা আমার আরও 18,000 টাকা বা 20,000 টাকা ফেয়ার হওয়ার কথা যাওয়ারটা, সর্বোচ্চ 40,000 টাকা হওয়ার কথা। সেক্ষেত্রে আমাদের টিকিট দেখবেন আপনি মিডিল ইস্টে যেগুলো, জেদ্দাতে বলেন, আপনি অন্যান্য ইয়াতে বলেন, আপনি 80-90 হাজার টাকা, বর্তমানে সৌদি জেদ্দা রিয়াদ যে কোনো ইয়েতে পাবেন, আপনি 80-90 হাজারের নিচে কোনো টিকিট পাবেন না। এখানে মানে মূল রিজনটা আমি যেটা মনে করি, আপনি যেটা মনে করে দিলেন যে রিসেন্টলি আবার আমাদের বাণিজ্য উপদেষ্টা টিকিটিং নিয়ে উনি অনেক সরব, এটাকে ওনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে উনি টিকিটিংটা প্রবাসীদের আয়ত্তে আনার জন্য ট্রাই করতেছেন। কিন্তু আমার মনে হয় ওনার প্রপার ইনফরমেশন গ্যাপ আছে, ওনাকে ওইভাবে মানে প্রপার ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে না। হয়তো এজন্য এই লেকিংসটা মানে পুরোপুরি উনি করতে পারতেছে না। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ওনার একটা ভিডিও আমি দেখছি যে উনি বলতেছে ট্রাভেল এজেন্সি বিজনেসটা মানে আড়তদার বিজনেস না। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, আসলেই তো এটা আড়তদার বিজনেস না। এবং আবার একই মুখে যখন উনি বলতেছে বা বিভিন্ন লোক বলতেছে যে ট্রাভেল এজেন্সিরা সিন্ডিকেট করে এয়ারফেয়ারটা বাড়াই দেয়, তাহলে আড়তদার বিজনেস না, তাইলে ওরা সিন্ডিকেট বিজনেস কীভাবে করতেছে? হ্যাঁ, এখানে সিন্ডিকেট হচ্ছে, সিন্ডিকেটের একটা দোষ আছে বা অবশ্যই ওনাদের দায়ভার আছে। তার মানে যে সিন্ডিকেটই সব এই এয়ারফেয়ারটা বাড়ানোর জন্য, এটা মোটেও ঠিক না। আরো অনেক কারণ আছে, অনেকগুলো কারণ আছে। মেইন কারণটা হচ্ছে আজকে প্রায় কয়েক বছর থেকেই তো এগুলো হচ্ছে। এবং ধরেন রিসেন্টলি বাণিজ্য উপদেষ্টা মানে দায়িত্ব গ্রহণ করার পর থেকে তো এখনো চলতেছে। তো এগুলো স্টপ করার জন্য তো এতদিন লাগার কথা না। অবশ্যই না, যদি সদিচ্ছা থাকতো অনেক আগেই স্টপ হয়ে যেত। সদিচ্ছা আমি বলতেছি না যে নাই, অবশ্যই সদিচ্ছা আছে, কিন্তু আমার মনে হয় প্রপার ওয়েতে ওনারা আগাইতে পারতেছেন না। এখানে বড় একটা ব্যাপার হচ্ছে ধরেন বাংলাদেশ বিমান দিয়ে তো আসলে মনে হয় না কেউ সিন্ডিকেট করতে পারতেছে। এখানে সিন্ডিকেট বিষয়টা আসতেছে যেমন অন্যান্য এয়ারলাইন্সগুলো, আপনারা হয়তো জানেন যে গ্রুপ ফেয়ারতে একসাথে 20টা 50টা 100 200 500 টিকিট বিভিন্ন এজেন্সি কিনে নিতে পারে। সেটা বাংলাদেশ বিমানও তো অনেক আগে থেকেই বন্ধ, কয়েক বছর থেকেই বন্ধ। তাহলে ফেয়ারটা কমতেছে না কেন? আপনি অন্যান্য এয়ারলাইন্স সাইডে রাখেন, আপনি বাংলাদেশ বিমানের ফেয়ার এত বেশি কেন? 90,000 টাকা কেন? এবং আমরা সবাই জানি, কিন্তু আমরা অনেক ভাই ব্রাদার বিমানে উঠে ছবি দিয়ে যে আমার বিমান অর্ধেকটা ফাঁকা কিন্তু টিকিটের দাম বেশি। তাহলে বাংলাদেশ বিমানটা তো কোনো প্রাইভেট কোম্পানির আন্ডারে না, এটা তো গভর্নমেন্ট ওন করে। তা আপনি যখন দায়িত্ব নিয়েছেন বা যারা দায়িত্বে আছে, আমি ওনাকে এককভাবে করবো না, ওনার হয়তো ইনফরমেশন গ্যাপ আছে, উনি তো বিজনেসম্যান মানুষ, পাশাপাশি হচ্ছে বড় একটা মন্ত্রণালয়, 2-3টা মন্ত্রণালয় উনি কাজ করতেছে, ওনাকে মানে ওইভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছে না। এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশ বিমানকে মনিটরিং করা কি এত কষ্ট, এত মানে কঠিন? আগে আপনি বাংলাদেশ বিমান ঠিক করেন, প্রবাসীদের জন্য দেশের বিমানটা ঠিক করেন, যাতে মানে অ্যাটলিস্ট আন্ডার 40 মানে 30-40 এরকম ফেয়ারে রিজনেবলের মধ্যে তারা যেতে পারে। আরেকটা বিষয় আমি এখানে ইনক্লুড করি যে এখন বাংলাদেশ বিমান যদি এটা ফেয়ারটা ঠিক করা হয়, এখানে মানে অনেক ব্যাপার আছে আর কি। অন্যান্য এয়ারলাইন্স আপনি কিন্তু ফেয়ার কমাই দিবে, এটা আমি ইন ডিটেলসে বলার দরকার নাই, এটা 100% করবে। কারণ আমাদের দেশীয় এয়ারলাইন্স যখন সৌদি আরবের জেদ্দা রিয়াদ যে ডেস্টিনেশনগুলো আছে ফ্লাইট অপারেট করবে, আমার যদি একটা এয়ারলাইন্স লুক নিয়ে যায় 40,000 টাকায়, আরেকটা এয়ারলাইন্স তো 80,000 টাকা নিতে পারবে না। এটা তো আসলে মানে কোনো ইয়ের মধ্যে কম্পিটিশন করতে হবে। অনেকগুলো এয়ারলাইন্স আছে সৌদিতে যায়, অনেকগুলো এয়ারলাইন্স ট্রানজিট করেও যায়, ডিরেক্টও যায়। আপনারা এটা অনলাইন ভিত্তিক বিজনেস, এটা আড়তদারি বিজনেস না, এটাকে বুঝতে হবে। এখানে আসলে সিন্ডিকেট করে যে সব করতে পারবে ব্যাপারটা এমন না। সিন্ডিকেট করে কৃত্রিম সংকট করে বেশ থেকে বেশ 8-10 হাজার টাকা মানে কম বেশি কিছু বাড়ানো যেতে পারে। যেমন আমরা গ্রুপ ফেয়ারে যাদের সাথে আমাদের মানে আমরা ইনফরমেশন জানি আর কি, যে যারা গ্রুপ ফেয়ারগুলো নেয়, সিস্টেম ফেয়ারে যদি 50,000 টাকা অ্যাভেলেবল থাকে, ওনারা গ্রুপে সেটা হয়তো 40, 42, 45 এরকম একটা ফেয়ার নেয় আর কি, 4-5 হাজার টাকা ডিফারেন্স থাকে।
সেটা তো 40 থেকে 80 হওয়ার কথা না। এখানে আমার মনে হয় মানদণ্ডটা হচ্ছে বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান যদি কমাই দেয় সবাই কমায় ফেলবে, আমি যেটা মনে করি। আরেকটা ব্যাপারে মানে আছে যেটা মানে আসলে বলা উচিত না, মানে বলতে চাচ্ছি না, তারপরেও বলা দরকার আর কি। এটা মানে অনেকেই জি, জি, অবশ্যই। জানে ব্যাপারটা, এবং বাণিজ্য উপদেষ্টা এটা নিয়ে কথাও বলছেন যে জেনারেল সেলস এজেন্ট জিএসএ, এটা হচ্ছে প্রত্যেকটা এয়ারলাইন্সের বাংলাদেশে একজন করে জিএসএ থাকে। কিন্তু আমাদের দেশে এমনও জিএসএ আছে, উনি 7-8টা এয়ারলাইন্সের জিএসএ, মানে জেনারেল সেলস এজেন্ট। আমার মনে হয় সিন্ডিকেটটা শুধু এয়ারলাইন মানে ট্রাভেল এজেন্সিকে দোষারোপ না করে আপনি জেনারেল সেলস এজেন্টের দিকেও নজর দেওয়া দরকার। যে একজন কি হ্যাঁ, এবং আমার মনে হয় টোটালি এয়ারলাইন্সগুলোকে ফ্রিডম দেওয়া দরকার। তখন একটা জবাবদিহিতার জায়গা থাকে ওই এয়ারলাইন্সের, মানে বাংলাদেশে যারা জব করবে, আবার দেখা গেছে ওনাদের তো মানে গুড়া হচ্ছে এমিরেটস হইলে মানে ইউএইতে অবশ্যই ওখানে আছে, তখন জবাবদিহিতার একটা জায়গা থাকে, সরাসরি ট্রাভেল কোম্পানিগুলো এখানে নক দিতে পারে। কিন্তু জিএসএর এখানে দুইভাবে মার্কেটিং হয়, একটা হচ্ছে আমার জানা মতো, আমি ভুলও হতে পারি, তবে বেশিরভাগ কোম্পানি আমি যেটা জানি জিএসএদের একটা মার্কেটিং থাকে, ডিপার্টমেন্ট থাকে, আবার এয়ারলাইন্সদের একটা মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে। এখন এখানে কিভাবে ব্যালেন্স করতেছে এটা আমি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু এটাও একটা কারণ আমি মনে করি এয়ারফেয়ারটা মানে বাড়ার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে এই বিষয় নিয়ে আরো অনেক কিছু জানার আছে, আমরা ভবিষ্যতে আপনার কাছে যাবো এই বিষয় নিয়ে। যেটা বুঝলেন বাংলাদেশে হচ্ছে ট্যাক্সটা আমরা অনেক বেশি দেয়া থাকে, যেটা আমাদের দেশের সুবিধার্থে, এবং বাইরের কান্ট্রিগুলোতে যখন যেটা থেকে আসে 2000-3000 টাকা ট্যাক্স থাকে। তো ট্যাক্স আমাদের বেশি, কিন্তু আমরা কি সেম ফ্যাসিলিটি পাচ্ছি? আমাদের প্রবাসী ভাইরা, ওনারা জেদ্দা এয়ারপোর্টে যেই ফ্যাসিলিটি পাচ্ছেন, উনি দেশে এসে কি সেম ফ্যাসিলিটি পাচ্ছেন? আমরা তো নিউজে দেখি, দুঃখজনক হলেও সত্যি, প্রবাসীরা যখন এয়ারপোর্টে নামে ওনাদেরকে এমনভাবে ট্রিট করে যে ওনারা আসলে এই দেশের নাগরিক না, অথচ ওনারা প্রবাসী যোদ্ধা, হ্যাঁ রেমিটেন্স যোদ্ধা, আমরা সবাই জানি যে ওনারা রেমিটেন্স যোদ্ধা, এবং এটা তিতা হলেও সত্য, প্রবাসীদের জন্য কিন্তু দেশ টিকে আছে, দেশ টিকে আছে। যারা নিঃস্বার্থভাবে গাম জড়িয়ে কিন্তু দেশে ওনারা রেমিটেন্স পাঠাচ্ছে, এবং যখন এয়ারপোর্টে নামবে তখন ওনাদের সাথে এমনভাবে বিহেভিয়ার করা হচ্ছে যে মনে হচ্ছে ওনারা আসলে চাকর বাকর বা এই দেশের নাগরিক নেই, ওই টাইপের। ওনারা প্রপার সম্মানটুকুও পাচ্ছে না। এটা আসলে কতটুকু মানে ইম্প্যাক্ট করে, মানে এটা আসলে ওনারাই বুঝতে পারে। যখন একটা লোক 3 বছরে 4 বছরে আপনার কাজ করে আপন মাতৃভূমিতে ফিরে, তার ফ্যামিলির কাছে ফিরবে, তার দেশে আসে, তার দেশে এসে যখন সে প্রপার সম্মানটুকু পায় না, সম্মান বাদ দেন তার যেটা অধিকারটা হরণ করা হয়। দেখেন আপনি লাগেজ থেকে তার মানে তার ফ্যামিলির জন্য অনেক দিনের সঞ্চয় থেকে স্বর্ণ নিয়ে আসছে, মোবাইল নিয়ে আসছে, এগুলো নিয়ে গেছে, অহরহ এগুলো ঘটনা ঘটছে। তো হ্যাঁ, সমাধান, আচ্ছা চুরি হয়ে গেছে, ওটা কি সমাধান হয়েছে? না, হচ্ছে না, সবগুলো তো হচ্ছে না। কই, আমরা তো এরকম সমাধান আমাদের চোখে পড়তেছে না। ডেফিনেটলি এগুলো সমাধান হইলে সবাই জানতো যে সমাধান হচ্ছে। অনেকেই সর্বস্ব হারাইয়া মানে হতাশ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে ভাবায়, এগুলো নির্দিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা উচিত। একটা প্রবাসী ভাইরা যারা থাকেন, দেখা যায় দেশে তার আত্মীয়-স্বজন, আপনি দেখেন একজন প্রবাসী তার জীবনের প্রায় 80% কি প্রবাসী অনেকেই মানে ফ্যামিলির জন্য, ঠিক আছে, কিন্তু তার জীবনটা স্যাক্রিফাইস করে দিছে। তার কাছে ফ্যামিলি নেই, সে যদি অসুস্থ হয় সে ফ্যামিলি কাউকে পাচ্ছে না, অনেক সময় আসতে পারতেছে না বেশিরভাগ ক্ষেত্রে, আবার তার ফ্যামিলিকে সে পাশে পাচ্ছে না বিপদে আপদে, তার বাচ্চা কাচ্চাকে দেখতে পারতেছে না, তার জীবনটাই মানে শেষ। সে নিজেকে ত্যাগ করে দেশের জন্য এত কিছু করতেছে, তারপরেও সে মানে সে তো বাংলাদেশের গভর্নমেন্টের কাছে এসে মানে চাচ্ছে না যে আমি এত রেমিটেন্স পাঠাইছি, আমাকে 20 লক্ষ টাকা ফান্ড দেন। ওটা নিয়ে সে আন্দোলন করছে, সে জাস্ট একটু রেসপেক্ট চায়, তার অধিকার চায়, যেটা হচ্ছে একটা নাগরিক হিসেবে। জাস্ট নাগরিক বাদ দেন, একজন যদি একটা লোক ট্রাভেল করে তার সেটা অধিকার আছে, অ্যাটলিস্ট সে এয়ারপোর্টে প্রপার আপনার পাবে, সম্মানটুকু পাবে। সে একজন ট্রাভেলার, সে একটা এয়ারলাইন্সের বা ইমিগ্রেশনে সেটা তো পাচ্ছে না, বরং মানে সে যে এই দেশের নাগরিক, অনেক সময় মনে হয় যে সেই দেশের নাগরিক না। আমাদের এয়ারপোর্টে যে বাইরে দায়িত্বশীল আছেন সবাই না, বেশিরভাগদের আচরণই এরকম, যেটা আমরা আসলে মানে আমাদের দেশের জন্য মানে অনেকটা লজ্জার আর কি। প্রবাসী ভাইদের কাছে এটা আমাদের জন্য লজ্জার। এটা আমরা আসলেও খুবই কষ্ট লাগে মাঝে মধ্যে, এরকম অনেক প্রবাসীর গায়ে হাত তোলা হয়।
হ্যাঁ, এটা তো আমরা ডেফিনেটলি আপনি যেটা অহরহ বলছেন নিউজে আমরা দেখতেছি দেখছি যে এই- প্রবাসী এটার জন্য ভাইরা। তো তেমন কোনো পদক্ষেপ আসলে আমরা তো আসলে দেখলাম না, সবাই আসলে পড়ছে না। হ্যাঁ সবাই আসলে জাস্ট দুঃখ প্রকাশ করে। হ্যাঁ, সবাই দেখা গেছে, হ্যাঁ আমরা দুঃখ প্রকাশ করতে পারি জেনারেল সিটিজেন হিসেবে, আমরা জাস্ট প্রতিক্রিয়াটুকু জানাবো, আমাদের তো আসলে করার কিছু নাই। কিন্তু নির্দিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যারা মানে এখানে কিছু করার ক্ষমতা আছে, মানে ওনারা কি কিছু করতেছেন? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমরা তো দেখলাম যে উনি প্রবাসীদের জন্য আলাদা একটা ভিআইপি লঞ্চ করছে। ওটার মানে ওটার আসলে কার্যক্রম কতটুকু চলতেছে? আপনি ভিআইপি লাউঞ্জের দরকার নাই, আপনি যে অফিসাররা আছে যারা এখানে ট্রিট করবে একটা প্রবাসী আসার পরে বিহেভিয়ারটা করবে, যারা ব্যাগেজ হ্যান্ডেলিং করতেছে ওনাদের বিহেভিয়ার ঠিক করেন, দরকার নাই। ওনারা চাচ্ছেন আমাদের জন্য ভিআইপি লাউঞ্জের দরকার, আমাদেরকে মানে আমাদের গ্রাম্য ভাষা যেটা বলে আমাদেরকে ইয়ে করার দরকার নাই। আমি আসলে আমাকে রাজা পাচ্ছি না। বানানোর রাজা দরকার বানানোর নাই। দরকার নাই, আমার আমার প্রপার proper অধিকার, সম্মান দাও। আমার প্রপার অধিকারটা ফিরিয়ে দেন। সম্মানের দরকার নেই, অধিকার যেটা আছে। অধিকার যেটা আছে। উনি আসছে দেশে, উনি নিজের টাকায় খরচ করে আসছে, আপনি মাগনাও দেন নাই। না। উনি দেশকে দিচ্ছে, ওনার ওনার গায়ের চামড়া বিক্রি করে দিচ্ছে, একটা কথা বলা যায়। ওনার মানে ঘাম জড়াইয়া টাকাটা, রক্ত জড়াইয়া টাকা দিচ্ছে এই টাকা দেশকে। দিচ্ছে। তারপরেও উনি বাংলাদেশে আসার পরে কিন্তু প্রপার কোনো সম্মান পাচ্ছে সম্মান না। পাচ্ছে না। ওনার যে একটা এটা অধিকার, সেটা উনি ভুলে গেছে যে আমার এটা অধিকার, নাকি আমি এই দেশে আসলে আরেক আমাকে দেশে এইভাবেই আছি। ট্রিট করবে। আমি আরেক দেশে আরেক আসছি। দেশে আসছি। তাইলে এই ওনার যে মেন্টাল সিচুয়েশনটা তৈরি হয়, একজন প্রবাসী বুঝতে পারে যে আসলে মানে ওনার উপরে মানে ওনার জন্য ওনার উপর দিয়ে কী যাচ্ছে আর কি। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের নির্দিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা যারাই আছেন, ওনাদের আসলে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা দরকার। আপনাদের আমি আসলে আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জা থাকা দরকার। আমি যেটা আসলে বলবো, অনেকেই খারাপভাবে নিতে পারে, আমি আসলে বলে দিচ্ছি যে যারা আমাদেরকে মানে একরকম আমাদের দেশটা চালাচ্ছে, পুরো দেশ যাদের উপরে দাঁড়ায় আছে, আমরা তাদের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নাই। শ্রদ্ধা নাই, right? আমি ভাবলাম শ্রদ্ধা করার দরকার নাই ভাই, সম্মান তাদের দেওয়ার দরকার নেই, অধিকার অ্যাটলিস্ট তো ওনাদের দাও। অধিকারটা দেন। আপনি ওনাদের অধিকারটা দিচ্ছেন না। আপনি দেখেন একটা লোক 5 লক্ষ টাকা বাংলাদেশ থেকে বিদেশ যাইতে হলে, মিডিল ইস্টে যেতে হলে 5 লক্ষ 4 লক্ষ টাকা নিচে সে যেতে পারতেছে না। আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন, আপনি ইন্ডিয়া বলার দরকার নেই, আপনি নেপাল যান, শ্রীলঙ্কা যান, যে কোনো দেশ থেকে। আপনি তো মনে করেন পাকিস্তান অনেক করাপ্টেড, পাকিস্তান থেকে একটা লোক মনে হয় 70-80 হাজার টাকার বেশ মানে খরচ হয় না, ওরা বিদেশে যেতে পারে। আমাদের দেশ থেকে এমন কেন হচ্ছে? এই যে রিসেন্টলি ধরেন ফেসিস গভর্নমেন্ট থাকা অবস্থায় যেটা হচ্ছে, আমাদের মালয়েশিয়ার সিন্ডিকেট হইলো। মালয়েশিয়ার সিন্ডিকেটে মানে এখানে অনেকগুলো নিউজে আসছে যে 20,000 কোটি টাকার মতো স্ক্যাম হয়েছে। Scam। আপনি চিন্তা করেন এই টাকাটি কোনো এলিটের টাকা গেছে? সব মানে গরিব মানুষের টাকা, গরিব মানুষের টাকা গেছে। যারা জমি বিক্রি করে, যাদের মানে সহায় সম্বল বিক্রি করে সারা এসে বছরের টাকা সহায় দিয়েছে। সম্বল দিয়ে এবং দিয়েছে। টাকাটা মারছে কে? ছোটো ছোটো কোনো ট্রাভেল এজেন্সি, যেটা আমরা মনে করি যে ট্রাভেল এজেন্সিরাই মনে হয় সব টাকা মারে। এখন আপনি এখানে দেখবেন মানে অনেক বড় পর্যায়ের লোক, আমি আর বলতে চাচ্ছি না, যারা মানে মোটামুটি এগুলোর বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা, বিজনেসম্যান বলেন আর যারা মানে পলিটিশিয়ান বলেন, এরকম ফেসিস্ট গভর্নমেন্টের ছিল, ওনারা কিন্তু ইনভলভ ছিল। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের নাম আসছে এখানে। তা যারা মানে এই মুষ্টিমেয় 5 থেকে 6 জন মানে এতগুলো মানুষের 20-25,000 কোটি টাকা মানে স্ক্যাম করে নিয়ে নিল, কি স্টেপটা নেওয়া হয়েছে? ওই গভর্নমেন্ট নেই, আমাদের বর্তমান গভর্নমেন্ট, আমাদের যে আইন উপদেষ্টা উনি ইয়াতে গেছেন মালয়েশিয়াতে, যে প্রবাসীদের জন্য হ্যাঁ উনি ট্রাই করতেছেন। কিন্তু তারপরেও তো দেখা গেছে মানে প্রবাসীদের অভিযোগের শেষ নাই, যে মালয়েশিয়াতে কি এখনও কি কেউ কম টাকায় যেতে পারতেছে? না। মালয়েশিয়ার দুয়ার কি আমাদের ওপেন হচ্ছে? আমরা তো আমাদের ঠিক আছে, আমরা অতীত থেকে তো শিক্ষা নেওয়া দরকার। ওনারা ট্রাই করতেছে, আমার মনে হয় ওনাদেরকে সহযোগিতা করা দরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর আমার কথা হচ্ছে এই যে যারা ম্যান পাওয়ার সেকশনে আছে, বিএমইটি অফিস, ওই অফিসগুলো তদারকি করা দরকার। ওনারা ওই যে কার্ড দিয়ে দিচ্ছে মানে জাল ভিসাতে, পাশাপাশি হচ্ছে যে আমাদের এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যারা রিক্রুটিং এজেন্সি সব ঢাকামুখী কেন, পল্টনমুখী কেন? আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে, উত্তরবঙ্গ থেকে একটা লোক ঢাকাতে কেন আসতে হবে সে বিদেশ যাওয়ার জন্য? রিক্রুটিং এজেন্সির অ্যাক্সেস কেন প্রত্যন্ত অঞ্চলে নাই? গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সি দিছে, হ্যাঁ হতে পারে সেটা মানে লিগালি আমি জানি না অ্যাকচুয়ালি। ওনাদের এখানে হেড অফিস আছে, ওনাদের ব্রাঞ্চ অফিসও তো এলাকায় থাকা দরকার, মানে গ্রামের প্রত্যন্ত এলাকায় থাকা দরকার। সেক্ষেত্রে দেখা গেছে ওনাদের ট্রেনিং সেন্টার মানে রুলস দেওয়া আছে প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সিতে, যে আপনার একটা ট্রেনিং সেন্টার অন করতে হবে, একটা ইয়ে করতে হবে। কয়টা রিক্রুটিং এজেন্সি ট্রেনিং সেন্টার আছে? নেই। কারণ এখানে আসলে রিক্রুটিং এজেন্সিরা, এই যে আমি যেটা বললাম যে মালয়েশিয়াতে স্ক্যাম হয়েছে, ঢালাভাবে যাবে যে রিক্রুটিং এজেন্সি স্ক্যাম করে নিছে। মূলত 10 থেকে 15টা বা 20টা এজেন্সি, প্রথমে 10টা, পরে আরও মনে হয় 25টা এজেন্সিকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এই ইয়াতে মালয়েশিয়ার, মানে ওনারা এই সিন্ডিকেটটা করছে। তাই লাইসেন্স নিছে রিক্রুটিং, কিন্তু ওনারা কি আসলে রিক্রুটার? ওনারা তো বিভিন্ন সেক্টর থেকে এসে মানে
কি বলে প্রি প্ল্যান করে টাকাটা হাতে নিয়ে গেল, কিন্তু সাধারণ যারা রিক্রুটিং এজেন্সির মালিক, তারা ক্ষতিগ্রস্ত। হ্যাঁ ওনারা তো এখন ক্ষতিগ্রস্ত। ওনারা তো 4 লক্ষ 5 লক্ষ টাকা নেয়, সেটা বিষয়ে অনেক সেটা পিছনে আসলে অনেক রিজন আছে। হ্যাঁ কেউ কেউ সুযোগ থাকা সত্ত্বেও সেটা সুযোগ নিচ্ছে, কিন্তু আসলে মানে এগুলো মনিটরিং কে করবে? আমাদের মতো তো সাধারণ মানুষ পারবে না। তো প্রবাসীদের এই স্বার্থগুলো আসলে ঠিক করতে হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পাশাপাশি হচ্ছে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা আরও যারা আছেন যারা এই বিষয় নিয়ে কাজ করেন, গভর্নমেন্টের অথরিটি, ওনাদের আসলে আগায় আসা দরকার। আপনাকে বুঝতে হবে যে এই প্রবাসীরা হচ্ছে এই দেশের চালিকা শক্তি। এই প্রবাসীরাই কিন্তু এই দেশটাকে টিকিয়ে রাখতেছে। আমরা যদি এই প্রবাসীদেরকে আমরা যত সম্মান বা ওনাদের অধিকারটা না দেই, তাইলে আমাদের দেশটা আস্তে 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 কিন্তু এই প্রবাসীরা দেখেন, এখন দেখেন মিডিল ইস্ট থেকে আমাদের কাছে তো অনেক কোয়ারি আসে যারা আসলে মানে ইউরোপে বা বিভিন্ন দেশে মানে চলে যেতে চাচ্ছে। কেন যেতে চাচ্ছে? এই দেশে কোনো নাই, ফিউচার নাই। আজকে কেন মানুষ এত ইউরোপমুখী হয়ে যে দেশে যায়, কেন স্থায়ী হতে চাচ্ছে? তো আস্তে আস্তে কিন্তু মানে একটা দেশ বিমুখতা চলে আসতেছে। এবং পাশাপাশি আমাদের দেশে কিন্তু হিউজ একটা পপুলেশন বেকার, দেশেও প্রপার কর্মসংস্থানের সুযোগ নাই, প্রবাসে যে যাবে প্রপার, এই যে আমি বললাম যে রিক্রুটিং এজেন্সিগুলোর আসলে অনেক মানে রিক্রুটিং এজেন্সি আছে, বেশিরভাগ 90%ই দেখবেন কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই। এটা আসলে প্রপার মনিটরিংটা কিন্তু যারা কর্তৃপক্ষ আছে ওনাদের দরকার, এবং রিক্রুটিং এজেন্সিকেও হেল্প করা দরকার। একটা রিক্রুটিং এজেন্সি আপনার বিদেশে লোক পাঠাবে, উনি ওই দেশ থেকে ডিমান্ড আনবে, এবং রিক্রুটিং এজেন্সি মানে রিক্রুটমেন্ট এজেন্সি বা লাইসেন্স যাদেরকে দেওয়া হয় ওনাদেরও কোয়ালিফিকেশন কতটুকু সেটা দেখতে হবে। ওনারা আসলেই কি একটা দেশ থেকে ডিমান্ড আনতে পারবে কিনা, ওই দেশে প্রপারলি মেনটেন করতে পারবে কিনা। আবার ওনারা মানে পরে যে প্রবলেমগুলো ফেস করে, ওনাদের তো হেল্পিং হ্যান্ডের দরকার। আমাদের নির্দিষ্ট দেশে আপনি যান, ধরেন কাতারে, দুবাই বা ইউএইতে বা সৌদি আরবে, আমাদের হাই কমিশন কতটুকু হেল্পফুল প্রবাসীদের জন্য অথবা রিক্রুটিং এজেন্সিদের জন্য। আপনি একটা কোম্পানিতে ধরেন, একটা রিক্রুটিং এজেন্সি একটা কোম্পানিতে যে ডিল করলো, সে মানে 500 ওয়ার্কার দিবে, তখন ওই কোম্পানি সে তো আর জানে না যে ওই কোম্পানি মানে মোটামুটি সে যতটুকু জানে ভালো দেখে একটা ডিল করলো, লোক পাঠাইলো, কিন্তু ওই কোম্পানি পরে দেখা গেছে মানে যারা প্রবাসী গেছে লাইক কর্মীদের সাথে মিসবিহেভ বা একটা কন্ট্রাক্টটা করে ফেললো। এখন বাংলাদেশ থেকে একটা রিক্রুটিং এজেন্সি কি লিগাল স্টেপ নেবে? ওই স্টেপ নিতে হইলে তো আমাদের হাই কমিশনের অবশ্যই আমাদের সহযোগিতা দরকার। সেই সহযোগিতাটুকু কি আছে? আমার মনে হয় আমাদের গভর্নমেন্টের সদিচ্ছা হইলে আমার মনে হয় সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। এক্ষেত্রে আমি রিক্রুটিং এজেন্সি যারা অনিয়ম করতেছে তারাও মোটামুটি নিয়মের মধ্যে চলে আসবে, যারা অপরাধ করবে তাদেরকে শাস্তি দেওয়া হোক, পাশাপাশি তাদেরকে প্রপার গাইডলাইন মেনটেন করে বিজনেস করার অনুমতি দেওয়া হোক। যারা গাইডলাইন ফলো করতে পারবে না, আপনার বিজনেস ক্লোজ করে দেন। আপনি 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 টিকেটিং এজেন্সির যারা নর্মালি, এখন একটা ব্যাপার হচ্ছে যে আমি আসলে না বলে পারতেছি না, যে যারা সিভিল এভিয়েশন থেকে অনুমোদন নিয়ে বিজনেস করতেছে, যারা আতাব মেম্বার আছে, আতাবের মেম্বার, তাদেরকে দেখা গেছে B2B বিজনেস বন্ধ করে দেওয়া হচ্ছে। যেমন হচ্ছে আপনার আইএটি এজেন্সি ছাড়া তো টিকেটিং কেউ করতে পারতেছে না। তো বেশিরভাগ মানে আইটি এজেন্সি 500-র মতো, অ্যাক্টিভ মনে হয় 100 বা 200 হবে। তো ওনাদের কাছ থেকে কিন্তু প্রায় 5000-এর মতো লাইসেন্স আছে, ওনারা কিন্তু টিকিটটা নিচ্ছে। এটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী ওনারা গাইডলাইন মেনটেন করেই কিন্তু বিজনেস করতেছে। এখন হঠাৎ করে এসে আপনারা বলতেছেন যে B2B বিজনেস বন্ধ কেন? ওনাদের দোষটা কি? স্ক্যাম করলো ফ্লাইট এক্সপার্ট, স্ক্যাম করলো ট্রাভেল বিজনেস পোর্টাল ফ্লাইফার, আর দোষটা গেল যারা মানে মোটামুটি গ্রামীণ পর্যায়ে মানে বিজনেস করতেছে, অল্প অল্প কিছু টাকা নিয়ে কমিশন ভিত্তিক বিজনেস করতেছে তাদের উপরে। হ্যাঁ, ট্রাভেল এজেন্সির এখানে বদনামটা আসছে আসলে বিদেশে লোক পাঠানো নিয়ে, যেটা রিক্রুটিং এজেন্সির কাজ। আমি এই জন্যই বললাম রিক্রুটিং এজেন্সিকে কেন গ্রাম প্রত্যন্ত অঞ্চলে অ্যাক্সেস নেওয়ার জন্য প্রেশার দেওয়া হচ্ছে না, এবং তারা কেন পারতেছে না সেটাও দেখতে হবে। তাদের কি আসলে কোনো অপারগতা আছে? রিক্রুটিং এজেন্সিকে যদি ওই সমস্ত জায়গায় অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে ট্রাভেল এজেন্সির কাজ কিন্তু বিদেশি লোক পাঠানো না, কমে যাচ্ছে। আপনি নর্মালি গ্রাম এলাকায় যে ট্রাভেল এজেন্সি আছে, টিকেটিং নিয়ে কিন্তু কারোর সাথে কোনো মানে ক্লায়েন্টের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আপনি দেখবেন বিদেশি লোক পাঠানো নিয়ে দ্বন্দ্ব, ট্রাভেল এজেন্সির বদনামটা আসতেছে বিদেশি লোক পাঠানো নিয়ে। আসলে এটা হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্সির কাজ। কিন্তু টিকেটিং নিয়ে স্ক্যাম করলো 3টা অনলাইন ট্রাভেল এজেন্সি, পুরো ইন্ডাস্ট্রিটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আমার মনে হয় ওনার প্রপার ইনফরমেশনটা ওনাকে মানে কেউ দিচ্ছে না, অথবা কেউ মিসগাইড করতেছে। ওনার সদিচ্ছা আছে, উনি এসেই কিন্তু প্রবাসী নিয়ে অনেক মানে স্টেপ নেওয়ার ট্রাই করতেছে, কিন্তু আসলে আশেপাশের লোকগুলো দেখা গেছে হয়তো ওনাকে প্রপার গাইডলাইনটাও দিচ্ছে না। তো এখানে ব্যাপার হচ্ছে টিকেটিং B2B বিজনেস বন্ধ করলে আবার যে ওটিরা স্ক্যাম করে গেছে আবার তারা মানে নতুন নামে শুরু করবে। কারণ এখানে যদি এই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যায়, আবার অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো আবার ফুলে ফেপে উঠবে, তারাই কিন্তু আবার সুবিধাভোগী হবে। আবার দেখবেন মানে স্ক্যাম হচ্ছে। হ্যাঁ, অবশ্যই স্ক্যাম হচ্ছে।
আপনি দেখবেন এই যে স্ক্যাম হয়েছে যতগুলো না সাধারণ মানুষ স্ক্যামের শিকার হয়েছে তার চেয়ে ছোটো ছোটো এজেন্সিগুলো। এজেন্সি ধরেন আপনার 100 কোটি টাকার মধ্যে দেখবেন মাত্র 10 কোটি বা 15 কোটি টাকা সাধারণ মানুষের, 85 কোটি ছোটো ছোটো এজেন্সি। তারা বাধ্য হয়ে কিন্তু এই ওটিগুলো থেকে মানে টিকিট নিচ্ছে, নর্মাল আইআইটি এজেন্সি থেকে নিতে পারে নাই। 7% এয়ারলাইন্স কমিশন দিচ্ছে, ওটিগুলো 18% দিচ্ছে, 18%, 14%। অবশ্যই এখান এটা কি যারা নির্দিষ্ট কর্তৃপক্ষের মনিটরিং সেল একটা ইউনিট করার দরকার কি না? অবশ্যই দরকার। প্রপার মনিটরিং এর দরকার। তা আপনাদের ব্যর্থতা আপনারা চাপাইয়া দিচ্ছেন সাধারণ ব্যবসায়ীদের উপরে, আবার সুযোগ করে দিচ্ছেন অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোকে। আমাদের সাবেক আতাবের মহাসচিব, আমি আমি প্রোগ্রামে যেতে পারি না, ভিডিও দেখলাম যে উনি বলতেছে, ওনার রেফারেন্স দিয়ে আমার কাছে ভিডিওটা আছে, যে বিডিআর চেয়ারম্যানকে নিয়ে গেছে একটা ওটিএর কোম্পানি যে বিদেশি ইনভেস্টরের জন্য, মানে ওটিতে বা ইন্ডাস্ট্রি বিদেশি ইনভেস্টররা যারা ইনভেস্ট করতে পারে এরকম কোনো একটা রুলস মানে করার জন্য। মানে আমার সাবেক মহাসচিব উনিও কিন্তু এটা করে দিছে, আনসার দিয়েছে। তারপর আমিও বলতেছি এখানে আসলে ইনভেস্টররা কেন ইনভেস্ট করবে? বিদেশিরা যে ইনভেস্ট করবে, আমাদের এখানে তো আসলে কোনো প্রোডাক্ট বেস বা প্রোডাকশনমুখী বা ইনোভেটিভ কোনো কিছু নাই যে বিদেশিরা ইনভেস্ট করবে আমার দেশে কোনো উপকারে আসবে। এখানে জাস্ট কমিশন বেস বিজনেস, এখানে ইনভেস্টের কিছুই তো নাই, কিছুই নাই। এয়ারলাইন্স থেকে টিকিট নেবে, কমিশন করে, এখানে বিদেশি ইনভেস্টের দরকার কি? তার মানে ওই স্ক্যামটা আবার হচ্ছে বিভিন্ন, আমি নাম বলতেছি না, বিভিন্ন অনলাইন ট্রাভেল এজেন্সি যেগুলো আছে এগুলোতে কিন্তু এখনও বাংলাদেশে কয়েকজনের বিদেশি কোম্পানির শেয়ার হোল্ডার আছে, ওন করে। এগুলো আসলে ওয়ান কাইন্ড অফ স্ক্যাম। তারা মানে কীভাবে সম্ভব 7%-এর জায়গায় 14, 15, 18%, 20% ডিসকাউন্ট দিচ্ছে? এটা কি আপনারা প্রপারলি মানে দেখতেছেন? এই যে স্কিমগুলো হইলো ফ্লাইট এক্সপার্টের একটা হাইপ তৈরি হইলো, তারপরে কি স্টেপ নেওয়া হয়েছে? বাকি ওটিগুলোর ব্যাপারে মোটামুটি স্টেপ নেওয়া হয়েছে। ওটিএ, হ্যাঁ নেওয়া হয়েছে। ওটিএদের ব্যাপারে যারা দেখা গেছে অনেকেই মানে আগে সিভিল এভিয়েশন ছাড়া আইডি দিয়ে দিচ্ছে, এখন সিভিল এভিয়েশন লাগতেছে, এগুলো নর্মাল। এটা অনেক আগে করা দরকার ছিল, এটা নর্মাল। এটা স্ক্যাম বন্ধ করার জন্য মানে যথাযথ না, যথাযথ হচ্ছে এই ওটিএগুলোকে ডিসকাউন্ট দিয়ে কেন সেল দিচ্ছে, আপনি তাকে পানিশমেন্ট দেন, তার লাইসেন্স ক্লোজ করে দেন। অনলাইন ট্রাভেল এজেন্সি ঠিক আছে ওয়ার্ল্ডে এখন চলতেছে বা এটা হচ্ছে, কিন্তু আমাদের দেশের জন্য আমার মনে হয় অনলাইন ট্রাভেল এজেন্সি পারফেক্ট না। পারফেক্ট তখন হয়তো যখন গভর্নমেন্টের নির্দিষ্ট একটা সেল 24 ঘন্টা মনিটরিংয়ে থাকতো, এবং কারো যদি এরকম কোনো স্ক্যামের মানে স্ক্যামে কি বলে সামনে আসে, সাথে সাথে তাকে তার পানিশমেন্ট দেওয়া হোক। আরেকটা এখানে মানে আনা হয়েছে যে নর্মাল ট্রাভেল এজেন্সিকে 10 লক্ষ টাকা এফডিআর করতে হবে। সেটা ঠিক আছে, সেটা হয়তো হতেও পারে, নাও হতে, অনেকে পারবে অনেকে পারবে না জমা দিতে। কিন্তু আমি যেটা বলতেছি, অনলাইন ট্রাভেল এজেন্সিকে 1 কোটি টাকা জামানত দিতে হবে। আচ্ছা, অনলাইন ট্রাভেল এজেন্সি 1000 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। এই যে ফ্লাইট এক্সপার্টের ব্যাপারে 300 কোটি টাকা, 400 কোটি টাকা। আবার কালবেলার আমি কয়েকটা নিউজ দেখলাম যে এক জায়গায় বলতেছে 300 কোটি টাকা, এক জায়গায় বলতেছে 4 থেকে 5,000 কোটি টাকা। আমি যেটা মনে করি আসলে ফ্লাইট এক্সপার্টের মতো কোম্পানি 300 কোটি টাকা নিয়ে মানে পালিয়ে যাওয়ার না, ওনাদের ব্র্যান্ড বলেই তো 200 কোটি টাকা 300 কোটি টাকা মানে আসতো। তাহলে আমার মনে হয় কালবেলার যে পরবর্তী একটা নিউজ করছে 4 থেকে 5,000 কোটি টাকা, সেটা হতে পারে, কিন্তু এটা আসলে প্রপারলি সবার সামনে আসে নাই। এগুলো কি জন্য হচ্ছে, কোন কারণে হচ্ছে, এগুলো প্রপারলি ফাইন্ড আউট করে কিন্তু অথরিটির কাজ। হ্যাঁ, অথরিটির কাজ, এটা আসলে আমাদের কাজ না। আমি বলবো সর্বোপরি সাধারণ ব্যবসায়ীদেরকে অ্যাক্সেস দেন এবং সরকারকে এটা সহযোগী হতে হবে। ব্যবসায়ীদেরকে সহযোগিতা হবে, এবং হ্যাঁ ব্যবসায়ীদেরকে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে বিজনেস করতে হবে। সেজন্য সরকারকে রুলসে অ্যাপ্লাই করতে হবে, যেটা ব্যবসায়ীদের জন্য মানে হেল্পফুল। এবং আমি এত কথা বলার মানে পিছনে হচ্ছে আমাদের প্রবাসীরা যাতে জুলুমের শিকার না হয়, আমাদের প্রবাসীরা যাতে মানে স্ক্যামের শিকার না হয়। এখন এই যে স্ক্যামগুলো হচ্ছে আলটিমেটলি কিন্তু প্রবাসীদের উপরে আবার চাপ পড়তেছে। দেশের রিজার্ভ চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। হ্যাঁ, যেমন বিদেশি এয়ারলাইন্সদের যে কৃত্রিম সংকট বলেন আর মানে অন্য কোনো কাহিনী বলেন, যেটা বললাম বাংলাদেশি মানে ফ্ল্যাট ড্রপ করে দিলে বিদেশি এয়ারলাইন্স কমাইতে বাধ্য। বিদেশি এয়ারলাইন্স যে মানে 3 গুণ 4 গুণ টাকা নিচ্ছে, এটা তো ওরা ডলারে নিচ্ছে। অবশ্যই তো এই ডলারটা দেশ থেকে চলে যাচ্ছে, তার মানে রিজার্ভ কমে যাচ্ছে। এই প্রবাসীদের রক্তে জোড়া টাকা দেশে আসতেছে, আবার চলে যাচ্ছে টাকাটা। এবং এই স্ক্যামগুলো হচ্ছে আলটিমেটলি আবার এই টিকিটের দাম কিন্তু আবার বেশি বাড়তে আছে। তা আমাদের এই যে সাধারণ প্রবাসীদের আমাদের লাভ হইল কি? ঘুরে ফিরে কিন্তু আমাদের এমন মানে মাঝে মাঝে এমন মনে হয় যে প্রবাসীদের চামড়া দিয়ে মানে ফুটবল বানায়া কয়েকটা দল মানে খেলতেছে। এটা আসলে খুবই দুঃখজনক, খুবই মানে খারাপ একটা জিনিস। আমরা আসলে যথাযথ কর্তৃপক্ষে, বিশেষ করে বর্তমান গভর্নমেন্ট যারা আছেন, যারা করতেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনারা আসলে অনেক আমি যেটা বুঝি অনেক আন্তরিক। ওনারা মানে কিছু একটা করতে চাচ্ছে, প্রপারলি গাইডলাইন পাচ্ছে না আর কি। তো আমার মনে হয় ওনারা আরেকটু এফোর্ট দিলে প্রপারলি গাইডলাইনও আসবে। আর যারা মানে এই বিষয়গুলো নিয়ে অনেক স্পেশালিস্ট আছেন, আমার থেকে অনেক অনেক বেশি জানেন, ওনারা হয়তো বলেন না। তো
তো আমার মনে হয় ওনারা অ্যাক্সেস দিলে ওনারাও বলবে যদি এইভাবে অ্যাক্সেস দেওয়া হয়। বিজ্ঞদের সাথে বসেন, পরামর্শ নেন, পরামর্শ করে আগান যে কীভাবে আসলে প্রবাসীদেরকে এই বিপদ থেকে বাঁচানো যায়। প্রবাসীরা বাঁচলে এই দেশ বাঁচবে, অবশ্যই অবশ্যই। প্রবাসীরা যদি টিকে থাকে এই দেশ টিকবে। আপনি বাংলাদেশ কি বলে আপনার ম্যান পাওয়ার ব্যুরো বিএমইটির তথ্য অনুযায়ী 2.5 কোটি মেক করতে হলে কিন্তু এই 2 কোটিকে প্রপারলি ট্রেনিং দিতে হবে। সেক্ষেত্রে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এরপর হচ্ছে এই 2 কোটি প্রবাসী যে বিদেশে যাবে, অ্যাটলিস্ট যারা তো গেছে ওনাদের মানে অ্যাটলিস্ট আপনি ওইরকম ইয়েটা তৈরি করেন, পরিবেশটা তৈরি করেন যাতে 4 লক্ষ টাকা খরচ করে বিদেশে যেতে না হয়, যাতে 1 লক্ষ টাকা যেতে পারে। মানে কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট নিজের ফান্ড দিয়ে তো পাঠাইতে পারে, কারণ এই বিদেশিরাই তো, এই প্রবাসীরাই তো মানে এই দেশটা টিকে রাখতেছে। তা আপনি দেখেন এক একটা কোম্পানি, আমি বলতেছি না এটা খারাপ, আমরা জানি কোম্পানিটা হয়তো পাওয়াটা দরকার, এক একটা মাল্টিনেশনাল কোম্পানি হাজার কোটি টাকা লোন পায়, প্রবাসীরা কি পায়? অথচ প্রবাসীরা দেশটা টিকে রাখছে। প্রবাসীদেরকে আপনি ইয়া করতেছেন না কেন? প্রবাসীদেরকে ফান্ড দেন, প্রবাসীদেরকে আপনি ফান্ড দিয়ে বিদেশে পাঠান। প্রবাসীরা হ্যাঁ, প্রবাসীরা নিজের টাকা দিয়ে বিদেশে যাবে কেন? আমি এটার সাথে একমত না। আপনি যে কিছুক্ষণ আগে বললেন দেশে যে কত লাখ বেকার আছে, 2 লাখের উপরে বেকার আছে, প্রতি বছর তৈরি হচ্ছে। তো এখন যদি আমরা এই ব্যবস্থাটা করতে পারতাম বিদেশে পাঠানো, তো তাদের কর্মসংস্থান হয়ে যেত। হ্যাঁ, অবশ্যই কর্মসংস্থান হয়ে যেত, এবং একটা প্রবাসীর পিছনে ইনভেস্ট করলে কিন্তু গভর্নমেন্টের কোনো লস হচ্ছে না। 1 লক্ষ টাকা গভর্নমেন্ট যদি চায় 1 লক্ষ টাকা খরচ হওয়ার কথা না, এই 4 লাখ 5 লাখের স্কিমিংটা হবে না। যদি 1 লক্ষ টাকা মানে ইনভেস্ট করে একটা প্রবাসীর পিছনে, ওই ব্যক্তি যায়া মানে যদি 30,000 টাকা করেও স্যালারি মানে সে ইনকাম করে, সে যদি 20,000 টাকা করেও যদি সে দেশে পাঠায়, তাহলে তো 5 মাসে কিন্তু এই টাকা রেমিটেন্স হিসেবে দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের দেশের তো কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ মানে আমাদের এই ইনভেস্টটা কিন্তু আমাদের 10 গুণ 20 গুণ হয়ে রিটার্ন আসতেছে। তা আমাদের যথাযথ কর্তৃপক্ষের তো এইদিকে নজর দেওয়া দরকার। আপনি সব ইন্ডাস্ট্রি ডেভেলপ করতেছেন, একটা কোম্পানিকে হাজার কোটি টাকা আপনি লোন দিয়ে দিচ্ছেন, সবচেয়ে বেশি যেটা দরকার সেটা মানে করতেছেন না। মানে এত মানে ব্যাপারটা এমন হয়ে গেছে না যে এলিট, যেটা আমরা এলিটদের জন্য হ্যাঁ তেল ডালা, কিন্তু যারা গরিব, যারা বিদেশে যেতে যাচ্ছে বা আছে, ওনাদের আসলে ওই প্রপার সম্মানটুকু আমাদের দেশে নাই। হ্যাঁ, তা আমি চাইবো যে আমাদের যেহেতু আমরা একটা এপিসোড করলাম, আমাদের নির্দিষ্ট কর্তৃপক্ষের মানে সুনজরটা চাইবো অ্যাটলিস্ট আমাদের প্রবাসীদের ব্যাপারে। আমরা তো আমাদের প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দিলাম, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। এটা আমাদের প্রবাসীরা এতদিনে মানে দেশের নাগরিক হিসেবে তারা যে বাহিরে যায়, বিদেশে যায়, যে তারা যে শ্রমটা দিচ্ছে, একটুকু না হইলেও ওনাদেরকে সম্মান দেওয়া হয়েছে, আমরা এই জন্য অত্যন্ত খুশি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভোটাধিকারটা জাস্ট মানে একদিনের জন্য, একদিনই ভোট দিবে, কিন্তু 12টা মাস ওনারা কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট দেয়, এই দেশকে সাপোর্ট দেয়। সো এই মানে ওনারা যাতে বাংলাদেশে আসলে প্রপার সম্মানটুকু পায়। ওনারা তো চায় না যে গভর্নমেন্ট আমাকে এই 6 মাস আমি বা 5 মাস আমি ছুটিতে থাকবো, আমাকে গভর্নমেন্ট ফান্ড দিয়ে আমাকে ইয়া করুক, মানে আমার পরিবার চালাক। জাস্ট ওনারা মানে এয়ারপোর্টে যাতে অন্ততপক্ষে ওনাদের হয়রানির শিকার না হয়। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের দেশে যে বেকাররা আছে তাদেরকে যাতে গভর্নমেন্ট থেকে ফান্ড দিয়ে বিদেশে পাঠানো হয়। সবাইকে যদি ঢালাওভাবে পাঠায়, 1 বছর পরে দেখবেন এই দেশের চেহারা বদলে গেছে। এমন অনেক লোক আছে যারা আসলে টাকার জন্য বিদেশে যেতে পারতেছে না, প্রপার গাইডলাইনের জন্য যেতে পারতেছে না। যাই হোক, আমাদের এতটুকুই চাওয়া আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে অনেক মতামত দেওয়ার জন্য, আপনাদের থেকে আরো অনেক কিছু জানার আছে, আমরা অবশ্যই ভবিষ্যতে জানবো। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের মতামত শোনার জন্য। আশা করি আমরা প্রবাসী ভাইদের জন্য কিছু একটা করতে পারবো কখনো, এবং সেটা করতে পারলে আমাদের নিজেরও ভালো লাগবে। এবং এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চলো প্রবাসে।